নির্বাচন গ্রহণযোগ্য করতে সরকারকে এখনই তত্ত্বাবধায়কের মতো নিরপেক্ষ হতে হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি। প্রশাসন থেকে ফ্যাসিস্টের দোষীদের অপসারণ দাবি। সরকারি 4 ব্যাংকে খেলাপি ঋণ 1.5 লাখ কোটি টাকা। সম্পদ মূল্যায়নে মাঠে নামছে সরকার। চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক সরকারকেই নিতে হবে, জানালেন অর্থ উপদেষ্টা। এবং চিত্রনায়ক সালমান শাহর অপমৃত্যু এখন হত্যা মামলা। সাবেক স্ত্রী সামিরা, খলনায়ক ডন, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ আসামি 11। 7 ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ। ভোরের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য করতে সরকারকে এখনই তত্ত্বাবধায়কের মতো নিরপেক্ষ হতে হবে। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, অন্তর্বর্তী সরকারে দলীয় লোক থাকলে তাদের অপসারণ করতে হবে। প্রশাসন, বিচার বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতার জন্য তাদের মধ্যে ফ্যাসিস্টের দোষরদের সরাতে হবে বলেও দাবি জানায় বিএনপি। নিরপেক্ষ থাকা সহ সুষ্ঠু নির্বাচনে সব ধরনের ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন, দেশের চলমান সার্বিক পরিস্থিতি ও প্রশাসনের বেশ কিছু বিষয় নিয়ে বৈঠক করতে মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আসেন বিএনপির প্রতিনিধি দল। দলটির মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমদ অংশ নেন বৈঠকে। সন্ধ্যা 6টা থেকে শুরু হওয়া বৈঠক চলে সোয়া 1 ঘন্টা। বেশ কয়েকজন উপদেষ্টা উপস্থিত ছিলেন বৈঠকে। পরে প্রতিনিধি দল বৈঠকের বিষয় নিয়ে কথা বলেন গণমাধ্যমে। মির্জা ফখরুল জানান, আগামীর নির্বাচন গ্রহণযোগ্য করতে অন্তর্বর্তী সরকারকে এখনই তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে। জাতীয় সংসদ অনুষ্ঠানকে অর্থবহ, নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে নিতে হবে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার, সেই ভূমিকায় তাদেরকে যেতে হবে। তিনি দাবি জানান, প্রশাসন, বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে ফ্যাসিস্টের দোসরদের দ্রুত অপসারণ করতে হবে ডক্টর ইউনূসের সরকারকে। প্রশাসনকে পুরোপুরিভাবে নিরপেক্ষ একটা ধারণা জনগণের মধ্যে তৈরি করতে হবে। সেক্রেটারিয়েটে যারা এখনো আছেন, যাদেরকে চিহ্নিত ফ্যাসিস্টের দোসর বলা হয়, তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ কর্মকর্তা দেওয়ার জন্য আমরা বলেছি যে প্রশাসনেও, জেলা প্রশাসন বিশেষ করে, সেখানেও একইভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। পুলিশের নিয়োগের ক্ষেত্রে বিশেষ করে যে সমস্ত আপনার নতুন করে নিয়োগ দেওয়া হবে বা আপনার পদোন্নতি দেওয়া হবে, সেই ক্ষেত্রে একদম নিরপেক্ষ অবস্থা নেওয়ার কথা আমরা বলে এসেছি। বর্তমান সরকারের ভেতরে যদি দলীয় লোক থেকে থাকে, তাদেরও অপসারণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। সরকারকে সম্পূর্ণভাবে নিরপেক্ষতা বজায় রাখার জন্যে সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকেন, তাকে অপসারণ করার জন্য আমরা দাবি জানিয়ে এসেছি। এদিকে প্রধান উপদেষ্টার দফতর থেকে জানানো হয়, নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদবদল ডক্টর ইউনূসের তত্ত্বাবধানেই হবে। এছাড়া নির্বাচনের সময় সরকারের নিরপেক্ষতা নিয়ে বিএনপিকে আশ্বস্ত করা হয়েছে বলেও জানানো হয়। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে এআই অপব্যবহার এবং অপতথ্য ঠেকাতে সেন্ট্রাল সেল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে সেমিনারে সিইসি আরও জানান, নজরদারির আওতায় আসবে দুর্গম এলাকাও। ভোটের সময় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর অপব্যবহার নিয়ে দুশ্চিন্তায় ইসি। মঙ্গলবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এআই এর অপব্যবহার রোধে কর্মপরিকল্পনা প্রণয়নে এক কর্মশালার আয়োজন করা হয়। এতে বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। অত্যন্ত রিসোর্সফুল হবে আমি বিশ্বাস করি। কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটে এআই অপব্যবহার রোধে কর্মপন্থা নির্ধারণ করে সমন্বিত সেল গঠন করা হবে। আমরা প্ল্যান করেছি যে এখানে একটা মিস ইনফরমেশন এন্ড ডিসইনফরমেশন অ্যাড্রেস করার জন্য একটা সেন্ট্রাল সেল আমরা করব। কিন্তু আজকে আপনাদের ইনপুটস
নিয়ে আমরা আগাতে চাই। সিসি বলেন এআই এর অপব্যবহার এখন বৈশ্বিক সমস্যা, কারিগরি বিশেষজ্ঞদের কার্যকর সুপারিশ জানাতে বলেন তিনি। I want specific suggestions from this workshop. How to address the misinformation that will come up at dead of night. So it should be a 24-hour job. So how to make sure what kind of people we have to really engage in this job. Then the kind of fact-checking mechanism, how fast we can check the facts. নির্বাচন কমিশন মিথ্যা তথ্য ও অপতথ্য রোধে 24 ঘন্টা সচল ও কার্যকর কর্মপন্থা তৈরি করতে চায় বলেও জানান সিএসি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে চূড়ান্ত আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছেন দেশের সর্বোচ্চ আদালত। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের 7 সদস্যের বেঞ্চে শুনানি হয়। এদিন শুনানি করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের আইনজীবী। পরে শুনানি করবেন বিএনপি জামায়াতের আইনজীবী ও রাষ্ট্রপক্ষের শুনানি। এর আগে 27 অগাস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। এরপর বদিউল আলম মজুমদার সহ 5 জন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার আপিল করেন। 2011 সালের 10 মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের 13 সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন তৎকালীন আপিল বিভাগ। 5 অগাস্ট সরকার পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে নতুন করে আইনি লড়াই শুরু হয়। তত্ত্বাবধায়ক ব্যবস্থার ব্যাপারে একটা প্রধান ওনাদের অবজেকশন ছিল যে এখানে অনির্বাচিত ব্যক্তিরা ক্ষমতা আছে। মাননীয় প্রধান বিচারপতি খুবই উল্লেখযোগ্য উদাহরণ দিয়েছেন। সেটা হলো আমরা গত 10 বছরে দেখেছি যে অনেক অনির্বাচিত ব্যক্তি মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসাবে ছিলেন। জনগণ যদি নির্বাচনের 90 দিনের জন্য মেনে নিতে চায় তাহলে তো এটা আদালতের বলা উচিত না যে এটা জনগণ করতে পারে না। ভারতের সঙ্গে একটি চুক্তি ও কয়েকটি উন্নয়ন প্রকল্প বাতিল হয়েছে। পর্যালোচনা চলছে আরও কয়েকটির। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা চুক্তির তালিকা সত্য নয় বলে দাবি করে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, পাকিস্তানের সঙ্গে ভালো অর্থনৈতিক সম্পর্ক চায় সরকার। আওয়ামী লীগ নিষিদ্ধ সহ মানবাধিকার সংস্থার সব দাবি মানা সম্ভব নয় বলেও জানান উপদেষ্টা। গত রোববার ফেসবুকে এক পোস্টে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া 10টি চুক্তি বাতিল হয়েছে, বাকিগুলো বিবেচনাধীন রয়েছে। আসিফের এমন দাবির বিষয়ে মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করেন গণমাধ্যম কর্মীরা। তৌহিদ হোসেন জানান, শুধুমাত্র একটি চুক্তি ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে চুক্তির যে তালিকা এসেছে তা সঠিক নয়। দেশটির প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কোম্পানি GRSEর সঙ্গে চুক্তিটি বাতিল হয়েছে, আর জ্বালানি কোম্পানি আদানির কাছ থেকে বিদ্যুৎ আমদানি চুক্তি পুনর্বিবেচনায় রয়েছে। আমি কোনো কমেন্ট করতে চাই না, হয়তো এটা উনি না করলেও পারতেন। এখন যে তালিকাটা এসেছে ওখানে এটা সঠিক না, এর অধিকাংশ এক্সিস্ট করে না আদৌ। একটি মাত্র চুক্তি গার্ডেন রিচের সাথে, গার্ডেন রিচ শিপইয়ার্ডের সাথে যে চুক্তিটা ওটা বাতিল করা হয়েছে, এটুকু আমি জানি। এটা তো অনেক পুরনো, অনেকদিন আগেই করা হয়েছে। বাকিগুলোর কয়েকটি আছে যে বিভিন্ন পর্যায়ে আছে এবং ঠিক ওই নামের নেই, অন্যরকম ডেসক্রিপশনের কিছু আছে। লাইন অফ ক্রেডিটের আওতায় যে প্রকল্পগুলি সেগুলি আমরা বাতিল করার চেষ্টা করছি। এদিকে সোমবার আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, র্যাব বিলুপ্তি সহ বিভিন্ন দাবিতে 6টি মানবাধিকার সংগঠন খোলা চিঠি দেয় প্রধান উপদেষ্টাকে। এ নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মানবাধিকার সংগঠনগুলোর সব দাবি মানা সরকারের পক্ষে সম্ভব নয়। আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিকভাবে সম্পর্ক ভালো করতে চায় ঢাকা। পাকিস্তানের সাথে আমরা একটা স্বাভাবিক সম্পর্ক চাই, অর্থনৈতিক ক্ষেত্রে চাই যে পাকিস্তানের সাথে সহযোগিতা বাড়ুক। হিউম্যান রাইটস সংগঠনগুলো তাদের কাজ করবে, সরকারের পক্ষে তাদের সব কিছু মেনে নেওয়া কখনোই সম্ভব হবে না। অবশ্যই আমরা যখন কোনো মানবাধিকার নিয়ে যখন কোনো কনসার্ন আসে সেটাকে আমরা বিবেচনায় নিই। উপদেষ্টা তৌহিদ হোসেন আরও জানান, ভারতের ত্রিপুরা সীমান্তে 3 জন বাংলাদেশি নিহতের ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির উত্তর এখনো দেয়নি ভারত। তিনি এই ঘটনায় দেশটির কাছে আবারও সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি জানান। সুষ্ঠু তদন্ত এবং বিচারিক প্রক্রিয়া চাই। সাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।
আন্দোলন দমনে শেখ হাসিনা মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেননি। লেথাল ওয়েপন ব্যবহার সংক্রান্ত কল রেকর্ডের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর। ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপনে স্টেট ডিফেন্স বলেন, ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল জনগণের জানমাল রক্ষায়। এইরকম কোনো বক্তব্য কোনো সাক্ষীদের দ্বারা আসে নাই। একটা ঢালাও কথা সব সাক্ষীরা বলে গেছে। যুক্তিতর্ক উপস্থাপনের দ্বিতীয় দিনে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন তাদের পক্ষে ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী। এই রকমের কোনো পরিকল্পনা হয় নাই। তার দাবি, আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহারের কোনো নির্দেশই দেননি শেখ হাসিনা। এ সংক্রান্ত তার অডিও রেকর্ডের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। লেথাল ওয়েপন ইউজ করার জন্য প্রাইম মিনিস্টার বলেছিলেন, whether you admit this? না, আমি অ্যাডমিট করি না। যে অডিও কলটাকে বিজ্ঞ আদালতে বাজানো হয়েছে বা দেখানো হয়েছে সেইটাকে আমি সন্দেহের ঊর্ধ্বে মনে করছি না। তিনি আরো বলেন, আন্দোলন চলাকালে ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করা হয় রাষ্ট্রের সম্পত্তি ও জনগণের জানমাল রক্ষার্থে। এ সময় ট্রাইব্যুনালের নানা প্রশ্নের জবাব দেন স্টেট ডিফেন্স। ড্রোন ব্যবহার করে, লোকেট করে, হেলিকপ্টার দিয়ে যদি গুলি করে হত্যা করতে হয় তাহলে তো এক সঙ্গে হাজার হাজার মানুষ মারা যাবে, কিন্তু কই সেরকম হাজার হাজার মানুষ তো কোথাও মারা যায় না। সারা দেশে 3,05,000 রাউন্ড গুলি ছড়া হয়েছে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী। 1500 লোক মারা গেছে, 25 to 30,000 people have been injured seriously. এটাকে ছোট মনে করি না, এটা অনেক। কেউ কেউ হাত হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে, কেউ পা হারিয়েছে। তো কথাটা হলো ওইখানে যে আমি এই 1500 লোক মেরেছে কিনা। আমার কথা হলো এতগুলি যদি পুলিশ আর শেখ হাসিনা মারে তাহলে এক গুলিতে তো এই গুলির অর্ধেক দিলাম, বাদ দিয়ে দিলাম, তাহলে আর অর্ধেক তো মারা যাবে। এদিন ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলা ও জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। গুমের 2 মামলায় পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার ও হাজির করার দিন ধার্য রয়েছে বুধবার। গত 11 অক্টোবর সেনা সদরের এক ব্রিফিংয়ে জানানো হয়, পরোয়ানাভুক্ত সাবেক ও বর্তমান 15 সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম বলেছেন, আসামিরা হাজির না হলে আইন অনুযায়ী হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন এই প্রসিকিউটর। ওনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই ওয়ারেন্ট অফ অ্যারেস্ট সম্পর্কে জ্ঞাত হয়ে ট্রাইব্যুনালে এসে হাজির হতে পারেন, অথবা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে নিয়ে আসতে পারে। যদি ওনারা হাজির না হন অথবা ওনাদেরকে হাজির করা না হয়, তবে এই আইন অনুযায়ী তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার জন্য 2টি জাতীয় পত্রিকা, একটি বাংলা এবং একটি ইংরেজি, এই 2টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করে দেওয়া হবে এবং একটি তারিখ নির্ধারণ করা হবে যে আগামী অমুক তারিখের মধ্যে ওনারা যেন ট্রাইব্যুনালে হাজির হয় এই মামলা সম্পর্কে জানার জন্য বা মামলায় অ্যাপিয়ার করার জন্য। ভোরের সময় আরো থাকছে, শাহজালালে কার্গো ভিলেজে আগুনে বিপুল ক্ষয়ক্ষতি, বিমা দাবি যাচাইয়ে মাঠে নিয়ন্ত্রক সংস্থা, খোরা যুক্তি মানবে না ব্যবসায়ীরা, শর্ত পূরণে সহজে অর্থ পাওয়ার আশ্বাস। মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে জাতিসংঘে উচ্চ পর্যায়ে সামিটের কারণে ফের আলোচনায় বাংলাদেশ। অন্যদিকে দেশটির গৃহযুদ্ধের কারণে নিরাপত্তার শঙ্কা, প্রাণহানি আর নানা গুজবে আতঙ্কিত বাংলাদেশের সীমান্তের গ্রামগুলো। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, রোহিঙ্গা প্রত্যাবাসন এখন কেবল মানবিক সমস্যা নয়, দেশের জাতীয় নিরাপত্তার প্রশ্ন। এমন বাস্তবতায় মিয়ানমারের সঙ্গে কূটনীতি কেমন হতে পারে, বিস্তারিত থাকছে শাতিলা শারমিনের প্রতিবেদনে। মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনী এবং বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির যুদ্ধের ধাক্কা প্রতিনিয়ত এসে লাগছে বাংলাদেশ সীমান্তে। গোলাগুলি, হেলিকপ্টার থেকে বোমাবর্ষণ, সীমান্তে পোতা মাইন, প্রাণহানি আর অনুপ্রবেশ সব মিলিয়ে টান টান উত্তেজনা নাফ নদীর 2 পারে। গৃহযুদ্ধের প্রভাবে মিয়ানমার থেকে সামরিক বেসামরিক মানুষ পালিয়ে ঢুকছে বাংলাদেশে। 13 লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর বোঝার মধ্যেই গত 18 মাসে আরও 1.5 লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। সীমান্তের গ্রামগুলোতে আছে নানা গুজব আর আতঙ্ক। সশস্ত্র গোষ্ঠীর গতিবিধি নিয়েও উদ্বিগ্ন প্রশাসন।
কোনটা কখন গুরুত্ব পায়। বিশ্লেষকদের মতে এমন পরিস্থিতিতে শুধু সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার নয়, স্থানীয়দের সঙ্গে সরকারের আস্থার সম্পর্কও বাড়াতে হবে। নিশ্চিতভাবে ওখানে আমাদেরকে শক্তি বৃদ্ধি করতে হবে, যাতে ইচ্ছে করলেই কেউ আমাদের সীমান্ত পার হয়ে চলে আসতে না পারে। পাহাড়ি বাঙালিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও শক্তিশালী হয়, তাহলে সীমান্তে যারা দায়িত্বপ্রাপ্ত বাহিনী তাদের নিয়ন্ত্রণ করা সহজতর হবে। তাদের মতে মিয়ানমার সরকার বা আরাকান আর্মির সঙ্গে শুধু নয়, দেশটির জনগণের সঙ্গেও সম্পর্ক উন্নয়নে কূটনীতির একমাত্রিক ধারণা থেকে বেরিয়ে এসে ব্যবসায়ী, শিক্ষাবিদ, সামরিক কর্মকর্তা এবং গণমাধ্যমকেও সম্পৃক্ত করে এগোতে হবে বহুমাত্রিক কূটনীতির দিকে। প্রতি বছর তাদের বিভিন্ন ফেলোশিপ দিয়ে বাংলাদেশে এনে এক ধরনের জনমত তৈরি করা, তাদের মধ্যে যারা ফেরত যখন যাবে তখন তার একটা পজিটিভ রেজাল্ট দিবে, সেটা আমরা করতেই পারিনি। ট্র্যাক 1 যদি আরাকান আর্মির সাথে যদি সম্পর্ক রাখে, স্বাভাবিকভাবে রিঅ্যাক্ট করবে তৎমতো, যেটা হয়েছে। কিন্তু এটা যদি ট্র্যাক 2, ট্র্যাক 3, 4-এ থাকতো, তাহলে বলতেই পারতো রাষ্ট্র না, আমরা তো না, এটা ট্র্যাক 2 আলোচনা হচ্ছে। যেই ইকোনমিক ইনসেন্টিভে আরাকান আর্মি বা তৎমতো তারাও মনে করবে আচ্ছা এটা তো আমারও লাভ আছে। প্রতিবেশী রাষ্ট্রগুলোর স্বার্থ সংশ্লিষ্ট সহযোগিতার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও রোহিঙ্গা সমস্যাকে আলোচনায় রাখতে হবে ঢাকাকে। অস্ত্রশস্ত্র ইত্যাদি শক্তি আরও বড় হলো যে ওখানে স্থানীয় জনগণের সাথে আমাদের সখ্যতা বৃদ্ধি করা। সামিটটা হবে তখন যখন সইটা বাকি থাকবে, কিন্তু আমি প্রথমেই যদি সামিটটা করে ফেলি তাহলে বোঝা যাচ্ছে যে প্রসেসটা আমি মানতে রাজি হচ্ছে না। বিদ্যমান সংঘাতময় মিয়ানমারের সঙ্গে পরিকল্পিত কূটনীতিই পারে রোহিঙ্গা প্রত্যাবর্ষণের পথ মসৃণ করতে, এমনটি মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সরকারি 4টি ব্যাংকের ঋণ খেলাপি দাঁড়িয়েছে 1.5 লাখ কোটি টাকা। ফলে বেসরকারি খাতের মতো সরকারি ব্যাংকেরও সম্পদ মূল্যায়ন করার পরিকল্পনা নিচ্ছে সরকার। এতে কারিগরি সহায়তা দেবে বিশ্বব্যাংক। ওয়াশিংটন ডিসিতে এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তবে ব্যাংকগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক সরকারকেই নিতে হবে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্র থেকে কাজল আব্দুল্লাহ রিপোর্ট। বিগত কয়েক দশকে সরকারি, বেসরকারি ও বিদেশি মিলিয়ে 61টি তফসিলি ব্যাংকে প্রায় 20 লাখ কোটি টাকার আমানত থাকলেও এর 4 ভাগের 1 ভাগ নানাভাবে লুটপাটে বেহাত হয়েছে ব্যাংক থেকেই। এমন প্রেক্ষাপটে দুর্বল হয়ে পড়া 5টি বেসরকারি ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু করেছে সরকার। আরো কয়েকটি চলছে অডিট কার্যক্রম। এই অনিয়মের প্রতিযোগিতায় পিছিয়ে নেই সরকারি শীর্ষ ব্যাংকগুলো। গত ডিসেম্বরে রাষ্ট্রের 4 ব্যাংকের খেলাপি ঋণ ছিল 1,33,025 কোটি টাকা। জুনে তা দাঁড়িয়েছে 1,46,362 কোটি টাকায়। 6 মাসের ব্যবধানে এসব ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে 13,337 কোটি টাকা। এর মধ্যে সোনালী ব্যাংকে খেলাপি ঋণ 19,818 কোটি টাকা, জনতা ব্যাংকে 72,107 কোটি টাকা ছাড়িয়ে গেছে। এবার রাষ্ট্রীয়, সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী এই 4টি ব্যাংকের সম্পদ মূল্যায়ন করতে চায় অন্তর্বর্তী সরকার। এতে কারিগরি সহায়তা দেবে বিশ্বব্যাংক। প্রাথমিকভাবে সরকারি 4টি ব্যাংকের সম্পদের অবস্থা পর্যালোচনা করলেও এসবের মধ্যে কোনো ব্যাংক একীভূত বা বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে কিনা এমন প্রশ্নে উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের মেয়াদে সব সম্ভব নয়। সরকারি ব্যাংকের আমরা অ্যাসেট কোয়ালিটি রিভিউ করব, এটা অবশ্য IMF-কে বলেছি, এবং ওয়ার্ল্ড ব্যাংকও বলছে ওরা কারিগরি সহায়তা দেবে, কারণ ওই প্রফেশনাল অডিট ফার্মকে দিয়ে করা যায়, EY, KPMG, প্রাইস ওয়াটার, এবং ওরা এক্সপেন্সিভ আর কি, ওরা কারণ ওদের ব্যালেন্স শিট অনেক বড়, তো সেই হিসাবে ওরা করবে। অ্যাসেট কোয়ালিটি রিভিউটা করতে পারবো, এটা কয়েক মাস লাগবে, এটা করে ফেলবো। কিন্তু এটাকে একবার হাত দিয়ে এটা নতুন করে একেবারে মার্জ বা ইসে করা হয়তো একটু ডিফিকাল্ট হবে। অনিয়মে দিশেহারা বেসিক ও পদ্মা ব্যাংক নিয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নেই অন্তর্বর্তী সরকারের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের বীমা দাবি মেটাতে কাজ শুরু করেছে নিয়ন্ত্রক সংস্থা। তবে ব্যবসায়ীদের হুঁশিয়ারি, কোম্পানিগুলো গোজামিলের যুক্তি দাঁড় করালে মানবেন না তারা। পলিসির শর্ত পূরণ করা থাকলে টাকা পেতে বেগ পেতে হবে না বলে আশ্বাস দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। ফরহাদুর রহমানের রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি ধীরে ধীরে ফুটে উঠছে টাকার অঙ্কে। প্রায় $1 বিলিয়ন বা 12,000 কোটি টাকার ক্ষতি
ইতিমধ্যেই আমরা মুখোমুখি হয়েছে বলে আমরা মনে করছি। আমরা এখন পর্যন্ত যে রিপোর্ট পেয়েছি তাতে আমরা লিখিত রিপোর্ট পেয়েছি, তাতে আমাদের সংগঠনের যারা মেম্বার আছে তাদের 23 কোটি টাকার মালামাল পুড়ে গিয়েছে। শুধু র ম্যাটেরিয়ালের দাম আছে 200 কোটি টাকার উপরে, এরপর আবার এটার কিন্তু আমরা AIT ভ্যাট এগুলো অলরেডি পে করেছি, যেটা হিসাব করলে এটা 250 থেকে 300 কোটি টাকার পর্যায়ে চলে যাবে। ঠিক কত টাকার মালামাল পুড়েছে এখনও সঠিকভাবে নিরূপণ না হলেও আমদানি রফতানিকারকদের দাবি বিপুল ক্ষতির বড় অংশ রয়েছে বিমার আওতায়। ইন্স্যুরেন্সটাই আসলে তার কিন্তু বিজনেসের একটা পার্ট, যদি সেটা 100% দেয় সেই কিন্তু নিরাপদ থাকতে পারে। আমরা অনুরোধ করব যে এটা নিয়ে যেন সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। বিমা থাকায় আর্থিক ক্ষতি কাটিয়ে কিছুটা সহজ হওয়ার ভরসা পেলেও বাংলাদেশ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের হুঁশিয়ারি, গোজামিল তথ্যের ভিত্তিতে বিমা কোম্পানিগুলো কোনো যুক্তি দাঁড় করালে তা প্রত্যাখ্যান করবে ব্যবসায়ীরা। কোনোভাবেই যেন কোনো তালবাহানা দিয়ে এই বিমার ক্লেম পরিশোধ করতে যেন বিলম্ব না করে, এইটা অন্তত আমি বাণিজ্য উপদেষ্টা সহ সরকারের অর্থ উপদেষ্টা সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে অনুরোধ করব। বিমা সংশ্লিষ্টরা বলছেন, পলিসির শর্ত কাভার করা থাকলে সহজেই দাবির টাকা পাবেন ক্ষতিগ্রস্তরা। 12,000 কোটি টাকারই 100% আসলে কাভারেজ আছে কিনা, তাহলে তো ব্যবসায়ীদের কোনো লসই নেই, বিমা কোম্পানিগুলো দিয়ে দেবে। আবার বিমা কোম্পানিগুলো কিন্তু শুধু যে তারা দেবে এমন না, এটা সাধারণ বিমা একটা অংশ দেবে আপনার রিইন্স্যুরেন্সের, আবার যদি বিদেশি কোনো কোম্পানির সাথে করে থাকে সেটাও পাবে। বিমার আওতায় থাকা পণ্য ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি পরিমাপে এরই মধ্যে কাজ শুরু করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ IDRA। অনেক সময় দেখা যাচ্ছে যে রিইন্স্যুরেন্সের যদি করা থাকে সাধারণ বীমা কর্পোরেশনের সাথে, সেই ক্ষেত্রে একটু দেরি হতে পারে অনেক সময়। তো সেই ক্ষেত্রে কোম্পানিগুলো তাদের নিজেদের টাকা দিয়ে সেটেল করে তারপরে SBCর সাথে যতটুকু একটু সময় লাগে কাগজপত্রে, সেটা তারা নিজেরাই সেই রিস্কটা কাভারেজ দিতে পারে। যারা ব্যবসায়ী তাদের জন্য তো একটা লসের ব্যাপার, তো জিনিসটা যেন তাড়াতাড়ি কাভার হয় এই সময়ে, সেই ব্যাপারে অবশ্যই IDRA এর দিক নির্দেশনা থাকবে যে যাতে ক্লেমগুলো দ্রুত সেটেল করা হয়। যেসব ব্যবসায়ীদের বীমা করা নেই তাদের জন্য সরকারকে বিশেষ তহবিল গঠন করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ব্যবসায়ীদের। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বিভ্রান্তিকর তথ্যের ফেক বা ফলস কল নিয়ে চরম বেকায়দায় পড়েছে চট্টগ্রামের ফায়ার স্টেশনগুলো। প্রতিদিনই আগুন সহ নানা দুর্ঘটনার মিথ্যা তথ্য জানিয়ে শুধুমাত্র আগ্রাবাদ ফায়ার স্টেশনে এ ধরনের 7 থেকে 8টি ফোন কল আসছে। পরবর্তীতে কথিত ঘটনাস্থলে গিয়ে তার কোনো সত্যতা মিলছে না। অতি উৎসাহী সাধারণ মানুষের পাশাপাশি মাদকাসক্ত এবং ফেসবুক লাইকের আশায় ফোন কল দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ ফায়ার সার্ভিস কর্মীদের। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আগ্রাবাদ ফায়ার স্টেশনের এই নিয়ন্ত্রণ কক্ষে প্রতিদিন অগ্নিকাণ্ড সহ নানা দুর্ঘটনার তথ্য জানিয়ে 100-র বেশি ফোন কল আসে। ফোন কল রিসিভের 1 মিনিটেরও কম সময়ে নেওয়া হয় প্রতিকারের ব্যবস্থা, কিন্তু এইসব ফোন কলের 7 থেকে 8টি হয় মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর, আর তাতে সৃষ্টি হচ্ছে নানা জটিলতা। অনেক সময় আমার কলার যে কথা বলে, কলার ফোনটা অফ করে দেয়, আমাদের গাড়ি অর্ধেক যায় আবার ব্যাক দেয়। এই কলটা দিলে মনে হয় সার্ভিস দ্রুত আসবো, এটা এর একটা আনন্দ উৎসাহ বোধ করে, যে এই কারণে ফেক কলগুলো দেয় এরা। ওনারা আমাদের সাহায্য চাওয়ার পরে আমরা যখন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিই তখন আর ওই ঘটনাস্থলে যাই কিছু পাচ্ছি না। দুর্ঘটনার তথ্য পেয়ে ফাস্ট কল ফাস্ট রেসপন্স ভিত্তিতে মিথ্যা ফোনের পেছনে ছুটতে গিয়ে অনেক সময় প্রকৃত দুর্ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। বিশেষ করে কথিত দুর্ঘটনার খবর দেওয়া ফোনের সুইচ অফ করে দেওয়ায় তাকে আর শনাক্ত করা যায় না। যে ফেক কল করতে সে তার মোবাইলটা বন্ধ করে দিয়েছে। ওই সময়ের মধ্যে আরেকটি রিয়েল জায়গায় যেখানে কোনো অ্যাক্সিডেন্ট সংঘটিত হয়েছে সে সংঘটিত অ্যাক্সিডেন্টের সেবা, রিয়েল সেবা থেকে জনগণ বঞ্চিত হচ্ছে শুধুমাত্র এই ফেক কলের কারণে। দমকল কর্মীদের নিজস্ব অনুসন্ধানে বের হয়ে এসেছে অতি উৎসাহী মানুষ যেমন ফায়ার সার্ভিসের কর্মদক্ষতা পরীক্ষার জন্য ফোনে মিথ্যা তথ্য জানাচ্ছে, তেমনি অনেকে ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি লাইক পাওয়ার আশায় মিথ্যা পোস্ট দিয়ে ফায়ার সার্ভিসের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। সে সাথে মাদকাসক্তরও বিভ্রান্তকর ফোন করছে ফায়ার স্টেশনে। কিছু নেশাগ্রস্ত মানুষ, তারপরে অনেকেই আবার এটা ইচ্ছাকৃতভাবে দিয়ে রাখে যে আসলে ফায়ার সার্ভিস কত দ্রুত আসে, রেসপন্স করে কিনা। অতি উৎসাহী কিংবা মজার চলে ফায়ার সার্ভিসকে ফলস কল দিয়ে বিভ্রান্ত না করে বরং দুর্ঘটনা প্রতিরোধে প্রকৃত ঘটনা জানানোর জন্য
আহ্বান জানাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রকৃত ঘটনার তথ্য পেলে যেমন দুর্ঘটনা প্রতিরোধ সম্ভব, ঠিক তেমনি প্রাণহানিও কমানো যাবে। এই ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর ফোন কলগুলো দমকল কর্মীদের কাছে মানসিক নিপীড়নের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ফেক কলগুলোর কারণে আমাদের অনেক সময় যে আমাদের মেন্টাল যে আমাদের লোকগুলা একটা প্রস্তুতি নেওয়ার পর যখন ব্যাক করে তখন আমাদের এই কাজগুলোর মধ্যে অনেক সময় ব্যাঘাত ঘটে। চট্টগ্রাম বিভাগে ছোট বড় 105টি ফায়ার স্টেশন রয়েছে। আগ্রাবাদ প্রধান স্টেশনের মতো এসব স্টেশনও ফেক এবং ফলস কল আসছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ঢালিউডের অমর নায়ক সালমান শাহর মৃত্যু রহস্য উদ্ঘাটনে নতুন মোড়। 29 বছর পর অপমৃত্যুর মামলাটি রূপ নিয়েছে হত্যা মামলায়। সাবেক স্ত্রী সামিরা, খলনায়ক ডন, প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই সহ 11 জনকে আসামি করেছেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। 7 ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। ঢালিউডের ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর 29 বছর পর তার মৃত্যুর মামলা নতুন মোড় নিয়েছে। অভিনেতার মা নীলা চৌধুরী রিভিশন আবেদন মঞ্জুর করে এই অপমৃত্যুর মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন মহানগর দায়রা জজ আদালত। এরপর এই মামলার দৃশ্যপট পাল্টে যায়। আদালতের আদেশের পর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। সাবেক স্ত্রী সামিরাকে প্রধান আসামি করে 11 জনের নামে মামলা দায়ের করা হয়। আসামি করা হয়েছে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, চলচ্চিত্রের খল অভিনেতা ডনকেও। আদালত যখন আমাদের রায় দিয়েছেন আমাদের পক্ষে যে এটা আসলে একটা হত্যা মামলা, তার মানে এই 25 বছরতে তারা যে সময় ক্ষেপণ করেছেন এবং ভুল রিপোর্ট দিয়েছেন, যে সঠিকভাবে তদন্ত করেন নাই, সেটা আজকে প্রমাণিত হয়েছে। সামিরা, আজিজ মোহাম্মদ ভাই, ডন ছাড়াও এই মামলায় অন্য আসামিরা হলেন লতিফা হক লুসি, ডেভিড, জাবেদ, ফারুক, রুবি, সাত্তার, সাজু ও রেজভি। রমনা থানা মামলা গ্রহণের পর তদন্ত কার্যক্রম শুরু করেছে। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ রমনা থানার ওসি। দীর্ঘ 29 বছর ধরে চলেছে তদন্ত, প্রতিবেদন, অভিযোগ আর পাল্টা অভিযোগ। কিন্তু প্রশ্ন একটাই, সত্যি কি আত্মহত্যা করেছিলেন সালমান শাহ, নাকি এটি ছিল সাজানো হত্যাকাণ্ড? নতুন এই তদন্তযাত্রা হয়তো এনে দিতে পারে সেই প্রশ্নের জবাব। 7 ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা। ত্রিভুজ প্রেমের বলি হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসাইন। পুলিশ জানিয়েছে, জোবায়েদের সঙ্গে প্রেমে জড়ালেও পুরানো প্রেমিক মাহিরকে ভুলতে না পেরে 23 দিন আগে খুনের পরিকল্পনা করেন বর্ষা। বাস্তবায়ন করেন মাহির ও তার বন্ধু আয়লান। হত্যার সময় বর্ষার কাছে প্রাণ ভিক্ষা চেয়েও পাননি জোবায়েদ। দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেফতার 3 জন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। পুরান ঢাকার আরমানিটোলার নূর বক্স লেনের বাড়ির সিঁড়িতে রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসাইনকে হত্যার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান মাহির রহমান ও ফারদিন আহমেদ আইলান। হত্যার প্রাথমিক সম্পৃক্ততা পাওয়ায় সে রাতেই জোবায়েদের টিউশন ছাত্রী বার্জিস শবনাম বর্ষাকে আটক করে পুলিশ। পরে ধরা পড়েন বর্ষার সাবেক প্রেমিক মাহির ও বন্ধু আইলান। বর্ষা ও মাহিরকে মুখোমুখি জিজ্ঞাসাবাদে খোলে হত্যাকাণ্ডের জট। পুলিশ জানায়, মাহিরের সঙ্গে সম্পর্ক থাকাকালে গৃহশিক্ষক জোবায়েদের সঙ্গেও প্রেমে জড়ান বর্ষা। মাহিরকে সে বলছে যে জোবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না। এই কথা থেকেই তারা জোবায়েদকে সরায় দেওয়ার পরিকল্পনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, হত্যাকাণ্ডের দিন জোবায়েদকে ফোন করে ডেকে আনেন বর্ষা। জোবায়েদ যখন এখানে আসে উপস্থিত হয়, তার সাথে কথা কাটাকাটি হয়, তাকে বর্ষাকে ত্যাগ করার কথা বলা হয়, তার ওখান থেকে সরে আসতে বলা হয়। সে এটা বলে যে সে মেয়ে তো আমাকে ভালোবাসে, আমি কেন সরে যাব। এই এক পর্যায়ে তর্কাতর্কির পর্যায়ে এই চাকু দিয়ে তার গলায় পোস্ট দিলে জোবায়েদ রক্তক্ষরণে, অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মারা যায়। বর্ষার সঙ্গে জোবায়েদের সম্পর্ক বিশ্বাস করতে পারছেন না তার বড় ভাই। আমার কাছে এরকম কিছু বলেনি। আমি মনে করতেছি আরো ইনভেস্টিগেশন করে আরো একটু গল্পটা আরো খোলাসা হওয়ার দরকার আছে। গ্রেফতার 3 জনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এরপর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।
বগুড়ার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আলামত নষ্টে অভিযুক্ত ওসি কৃপা সিন্ধু বালাকে আসামি করে আদালতে চার্জশিট জমা দিয়েছে পিবিআই। অথচ 2 সপ্তাহেও গ্রেফতার হয়নি কোনো আসামি। 8 অক্টোবর চার্জশিট আমলে নিয়ে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ ভুক্তভোগীর পরিবারের। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট। আল্লাহ তুমি আসছো 2022 সালে তনুটের স্কুল ছাত্রী ধর্ষণ মামলার মূল আসামি কলেজ শিক্ষক মুরাদুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার মোবাইলে পাওয়া যায় ভুক্তভোগীকে শারীরিক নির্যাতনের ভিডিও ফুটেজ। বাদী পক্ষের অভিযোগ, মোবাইল থেকে সে ভিডিও ফুটেজ গায়েব করে দেয় তৎকালীন দনুত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা। আদালতের নির্দেশে সিআইডি র্যাব সহ একাধিক ডিজিটাল ফরেনসিককে পাঠানো হলেও তাদের প্রতিবেদনকে প্রভাবিত করা হয়েছে বলে অভিযোগ করে আসছিলেন ভুক্তভোগীর পরিবার। তবে গত 3 জানুয়ারি নিয়ম বহির্ভূতভাবে মামলার আলামত ওই মোবাইল সেটটি অন্যত্র পাঠানোর স্বীকারোক্তিমূলক কল রেকর্ড ফাঁস করে সময় সংবাদ। একই সঙ্গে আলামত নষ্টে ওসি কৃপার সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তে প্রমাণ মিলেছে বলে সময় সংবাদকে নিশ্চিত করে পিবিআই। গত 8 অক্টোবর সম্পূরক চার্জশিটে আসামি করা হয় অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে। আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচার নিশ্চিতের দাবি ভুক্তভোগীর পরিবারের। এই আলামত ধ্বংসকারীর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করতেছি, দৃষ্টান্তমূলক শাস্তি। আর কোনো কৃপা সিন্ধু বালা জানে বাংলার জমিন আর জন্ম হতে না পারে। কৃপা সিন্ধু বালা একজন ক্ষমতাধর ব্যক্তি ছিলেন, তো ক্ষমতার বদল হলেও তার প্রভাব বা ওই সমস্ত ব্যক্তিগুলোর প্রভাব এখন কমে নাই। এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে বাংলাদেশে যে আইনের রক্ষক সে যদি অপরাধীকে বাঁচানোর জন্য চেষ্টা করে তাহলে মানুষের আর যাওয়ার জায়গা থাকবে না, মানুষ বিচার পাবে না। সেইটা হলো আমার মনে হয় এটা একটা ভালো উদাহরণ হলো, দৃষ্টান্ত হলো। চার্জশিটে কালক্ষেপণ হলেও দ্রুত বিচার কাজ শেষ হবে বলে আশা পুলিশ ও রাষ্ট্রপক্ষের আইনজীবীর। পিবিআইয়ের তদন্তে এটাই আমরা নিশ্চিত করেছি যে শতভাগ নিরপেক্ষতা স্বচ্ছতা বজায় রেখে অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আমরা চার্জশিট আদালতে দাখিল করেছি। শুনানি হওয়ার পর বিজ্ঞ কোর্ট এই আসামির বিরুদ্ধে অপরাধ আমলে নেয় এবং কৃপা সিন্ধু বালার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেয়। আমরা আশা করছি যে এই মামলাটা উইদিন শর্ট টাইম আমরা এই মামলাটা বিচার নিষ্পত্তি করতে পারবো। চার্জশিট গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। তবে 2 সপ্তাহেও গ্রেপ্তার হয়নি কেউ। জাস্টিস ডিলাইড ইজ জাস্টিস ডিনাইড। ন্যায় বিচার বিলম্বিত হওয়া মানে ন্যায় বিচারকে অস্বীকার করা। দেরিতে হলেও ওসি কৃপা সিন্ধু বালার বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পেয়েছে পিবিআই। আর প্রশ্ন, মামলার আলামত নষ্টের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে কিবা ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া। 15% বাড়ি ভাড়া পাবেন এমপিও শিক্ষক কর্মচারীরা। 1 নভেম্বর থেকে পাবেন 7.5%। বাকি 7.5% মিলবে আগামী জুলাই থেকে। আন্দোলনের 10ম দিনে এই ঘোষণা দেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। এরপর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষক প্রতিনিধিরা। 20% বাড়ি ভাড়া সহ ভাতা বাড়ানোর দাবিতে টানা 10 দিন ধরে আন্দোলন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের। শিক্ষা উপদেষ্টার সঙ্গে কয়েক দফা বৈঠক করেন শিক্ষক প্রতিনিধিরা। সরকার প্রথমে 5% বাড়ি ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জানালে তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যান তারা। মঙ্গলবার আন্দোলনের 10ম দিনে শিক্ষা উপদেষ্টার সঙ্গে ফের বৈঠকে বসেন শিক্ষক কর্মচারীরা। আলোচনার পর 2 দফায় মূল বেতনের 15% বাড়ি ভাড়া দেওয়ার সিদ্ধান্তের কথা জানান উপদেষ্টা। অর্থ মন্ত্রণালয়ের ছাড় অতীতে যেটা পরবর্তীকালে তারা যেটা দিলেন 5%, এবং সেটাই আমাদের পক্ষে এই বাজেটে সম্ভব, সেটাই আমরা বলেছিলাম। এবং সেই প্রেক্ষিতেই আজকের এই ঘোষণা যেটা হলো যে 5% থেকে 7.5% এই বছর, এবং আগামী বছর এটা পুরোটা উন্নীত হয়ে 15% সেটা হবে। এই সিদ্ধান্তকে যুগান্তকারী আখ্যা দিয়ে আন্দোলন প্রত্যাহার করে ক্লাসে ফেরার ঘোষণা দেন শিক্ষকদের প্রতিনিধি। বাংলাদেশের ইতিহাসে, বিশেষ করে এমপিভুক্ত শিক্ষকদের ইতিহাসে এটা একটা মাইল ফলক হয়ে থাকবে বলে আমরা বিশ্বাস করি। আশা করি এটা ইমপ্লিমেন্ট খুব দ্রুত হবে। আমরা এখানে ঘোষণা দিচ্ছি যে আমরা আগামীকালকে থেকে আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাব ইনশাল্লাহ। নির্বাচিত সরকার আসলে শিক্ষা ও শিক্ষকদের জীবনমান উন্নয়নে কাজ করবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা ও আন্দোলনকারী শিক্ষকরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এবছর রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় 35টি কলেজের সব পরীক্ষার্থী ফেল করেছেন। এসব প্রতিষ্ঠানে গড়ে শিক্ষকের সংখ্যা 15 জন, বিপরীতে শিক্ষার্থী মাত্র 1 থেকে 2 জন। নিয়মিত ক্লাস না হওয়ায় কলেজে আসে না শিক্ষার্থীরা।
সংশ্লিষ্টরা বলছেন, এমপিও ভুক্তির আশায় রাজনৈতিক প্রভাব আর শিক্ষা বোর্ডের দুর্নীতির কারণে গড়ে উঠেছে এসব কলেজ। আব্দুস সালামের ছবিতে মওদুদ রানার রিপোর্ট। ভারপ্রাপ্ত অধ্যক্ষ কলেজে প্রাইভেট পড়াচ্ছেন স্কুল শিক্ষার্থীদের। এ সময় প্রতিবেদককে দেখে তড়িঘড়ি করে সটকে পড়েন তারা। মঙ্গলবার সকালের এই চিত্র রাজশাহীর মোহনপুরের মৌগাছি কলেজে। সকাল 10টার পর নামকাওয়াস্তে কলেজের কার্যক্রম শুরু হলেও 15 শিক্ষকের সবাই অনুপস্থিত। একজন ছাত্রের দেখা মিললেও সঙ্গে ছিল না পাঠ্য বই কিংবা খাতা কলম। প্রথমের দিকে এমপিও দীর্ঘ সময় বন্ধ ছিল, পরের দিকে যখন এমপিও ছাড়ছে তখন আসলে এবছর এই কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় পাশ করেনি কেউ। ভারপ্রাপ্ত অধ্যক্ষের ভাষ্য, আওয়ামী লীগ নেতা শামসুজ্জোহা বেলাল দীর্ঘ সময় ছিলেন অধ্যক্ষ। মাদক, নারী নির্যাতন সহ একাধিক মামলায় বর্তমানে কারাগারে। তার কারণেই এমন দশা। মাদক মামলায় 4 বার গ্রেপ্তার হয়েছেন, কেসগুলো এখনো চলমান। নারী কেলেঙ্কারিতে 1 বার গ্রেপ্তার হয়েছেন, সেটাও চলমান। যার কারণে এলাকার লোকজন এই প্রতিষ্ঠানে কোনো স্টুডেন্ট দিতে চায় না। পবা উপজেলার বায়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক 18 জন, এইচএসসি পরীক্ষার্থী ছিলেন 36 জন। তারা সবাই পরীক্ষায় ফেল করেছেন। এ দুটি প্রতিষ্ঠানের মতো এবছর রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসির ফলে শতভাগ ফেল করা কলেজের সংখ্যা 35। নাটোরে সবচেয়ে বেশি 11টি, রাজশাহী, সিরাজগঞ্জ ও নওগাঁয় 5টি করে, পাবনা ও জয়পুরহাটে 3টি করে, বগুড়ায় 2টি এবং চাঁপাইনবাবগঞ্জের 1টি কলেজের সকলেই ফেল করেছেন। এর মধ্যে 6টি কলেজে মাত্র 1 জন করে এবং 12টি কলেজে 2 জন করে পরীক্ষার্থী ছিল। এসব প্রতিষ্ঠানের বেশিরভাগেরই নেই এমপিও ভুক্তি। যারা জিপি5 গোল্ডেন পায় তারা এখানে ভর্তি হয় না। এখানে যারা 2 পয়েন্ট, 2.5 পয়েন্ট জিপিএ কম পায় তারা ভর্তি হয় কিছু সংখ্যক। সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক প্রভাবে এমপিও ভুক্তি বাগিয়ে নিতে যেন তেন উপায়ে কলেজ চালু, শিক্ষা বোর্ডের দুর্নীতি, গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থীদের অটোপাসের প্রত্যাশা সহ নানা কারণে এমন বিপর্যয়। ছেলেপেলেরা অটোপাসের অপেক্ষায় থাকে, এই জিনিসটা বেশি হয়েছে। শিক্ষক হলো যেখানে 18 জন, ছাত্র 37 জন, মানে 2 জন করে মাথা পিছু আর কি ছাত্র। সে মোতাবেক এই অবস্থাটা কি জন্য হলো? আমাদের তো লজ্জায় আর কি মুখ দেখানো যায় না। শিক্ষা বোর্ড জানিয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে সঙ্গে নিয়ে তারা এসব প্রতিষ্ঠান বন্ধের উদ্যোগ নিচ্ছেন। নাম সর্বস্ব প্রতিষ্ঠানের ব্যাপারে আমাদের সাজেশন হবে এই প্রতিষ্ঠানগুলো না চালাতে দেওয়া। তো এই ব্যাপারে আমাদের মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর আছেন, তারাও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আমার বিশ্বাস। রাজশাহী শিক্ষা বোর্ডে শতভাগ ফেল করা কলেজের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি কমেছে শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যাও। গত 9 বছরের মধ্যে এবার সবচেয়ে কম 18টি কলেজের সবাই পাশ করেছেন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। উন্নয়নের ছোঁয়া লাগেনি প্রায় 100 বছরের পুরনো চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলওয়ে জংশনে। দীর্ঘদিন ধরে রেলওয়ে কর্তৃপক্ষের অবহেলার শিকার হয়ে আসছে স্টেশনটি। 1.5 দশকের বেশি সময় ধরে স্টেশনে নেই যাত্রী ছাউনি, নেই বিশুদ্ধ পানি ও টয়লেটের ব্যবস্থাও। অবকাঠামো উন্নয়নের অভাবে থমকে আছে ভারত ও নেপালের সঙ্গে বাণিজ্যিক রেল যোগাযোগ। 1.5 দশকের বেশি সময় আগে পরিত্যক্ত ঘোষণা করা হয় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা রেলওয়ে জংশনের যাত্রী ছাউনি। প্ল্যাটফর্মে খোলা আকাশের নিচেই ট্রেনের জন্য অপেক্ষা করতে হয় যাত্রীদের। ব্রিটিশ আমলে ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের যোগাযোগের জন্য নির্মাণ করা হয় আব্দুলপুর মালদা রেল লাইন। এই রেলপথে ব্যবসা বাণিজ্যের প্রসারের লক্ষ্যে 125 একর জায়গায় গড়ে তোলা হয় আমনুরা রেলওয়ে জংশন। প্রায় 100 বর্ষ হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি জংশনে। স্থানীয়রা জানান, যাত্রী ছাউনি না থাকায় বৈরী আবহাওয়ায় বিড়ম্বনায় পড়তে হয় তাদের। বিশুদ্ধ পানি বা শৌচাগারও নেই স্টেশনে। আর ব্যবসায়ীদের দাবি, আমনুরা জংশনকে ঘিরে উন্নয়ন পরিকল্পনা নেওয়া হলে মোংলা বন্দরের সঙ্গে ভারত নেপালের সরাসরি যোগাযোগ বাড়বে। না আছে কোনো টিন সেট যাত্রী ছাউনি, না আছে কোনো ভালো বিশ্রামাগার। বৃষ্টি হলে অনেক সমস্যা মানুষের, বুঝছেন, একটা ছাউনি নাই, আপনার টয়লেটের খুব প্রয়োজন। পরপর প্রায় 8টা-9টা লাইন, কিন্তু বেশিরভাগ লাইন পরিত্যক্ত। আমনুরা জংশন একটা বহু জায়গা, কিন্তু উন্নয়ন যে একটু হবে, তিল পরিমাণে একটু উন্নয়ন হয়নি। রেল ব্যবস্থার মাধ্যমে অত্যন্ত সহজভাবে আমরা ইন্ডিয়া, নেপাল এবং ভুটানের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবো এবং আমরা ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও গতিশীল হবে। যাত্রী ছাউনি, শৌচাগার ও সুপেয় পানি সহ অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আমাদের যে শেডের প্রবলেমটা ছিল, যে শেডটা আমাদের এখানে তৈরি হয়ে যাবে, সেটা টেন্ডারও হয়ে গেছে।
সেটার সঙ্গে সঙ্গে আমাদের সুপ্রিয় পানির ব্যবস্থা সেটাও হয়ে যাবে। আমনুরা জংশনে আপ ডাউন মিলিয়ে 10টি ট্রেন চলাচল করে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। এজলাস সংকট সৃষ্টি হয়েছে নাটোরের আদালতে। এ কারণে এক এজলাসে এক বিচারকের কাজ শেষে আরেকজনকে কাজ করতে হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে বিচার কাজ, বাড়ছে মামলা জট। দিনের পর দিন আদালতে ঘুরে ভোগান্তিতে বিচার প্রার্থীরা। নতুন বিচারকদের নিয়োগ দিলে বিচার কাজে আরও সমস্যায় পড়তে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। আল মামুনের পাঠানো তথ্য ও রোকনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। আদালতের বিচার কাজ চলছে বারান্দায়। গাদাগাদি করে সেখানে বসছেন আইনজীবী ও বিচার প্রার্থীরা। নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের দোতলা ভবনে 12টি কক্ষ, অথচ আদালত রয়েছে 24টি। কার্যক্রম চালিয়ে নিতে ভবনের বারান্দায় 3টি ও জেলা প্রশাসক কার্যালয় ভবনে 2টি এজলাস স্থাপন করা হয়েছে। এই কারণে এক এজলাসে এক বিচারকের কাজ শেষে আরেকজনের কাজ করতে হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে বিচার কাজ, বাড়ছে মামলা জট। দিনের পর দিন আদালতে ঘুরে ভোগান্তিতে বিচার প্রার্থীরা। 2018 সাল থেকে কেস এখনো পর্যন্ত চলমান আছে। বিচারকের তুলনায় মামলার পরিমাণ এত বেশি। 35 বছর ধরে একটা মামলাতে অনেক হেনস্থা হইতেছে। উকিল খরচ দেই, মুহুরি খরচ দেই, গাড়ি ভাড়া দেই। কেসগুলো যাতে দ্রুত নিষ্পত্তি হয়। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, যদি একটা জায়গা করে দিত তাহলে নাটোর জেলার মানুষগুলি আশেপাশে দাঁড়ায় থাকতো না। এদিকে নাটোরে নতুন করে 6টি বিচারকের পদ সৃষ্টি হলেও এখনো নিয়োগ হয়নি। এজলাস সংকটের মধ্যে নতুন বিচারকদের নিয়োগ দিলে বিচার কাজে আরও সমস্যায় পড়তে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। এজন্য ভবন সম্প্রসারণ জরুরি বলেও জানান তিনি। বিচার বিঘ্নিত হচ্ছে। এখানে অতি সত্বর 3তলা ভবন এক্সটেনশনের জন্য যে আবেদনটা করেছেন বিজ্ঞ জেলাজজ মহোদয়, খুব দ্রুত এই এক্সটেনশন বিল্ডিংটা হওয়া উচিত। নাটোরে ফৌজদারি, দেওয়ানি ও ম্যাজিস্ট্রেট আদালতে 7 জন করে বিচারক আছেন। আর বর্তমানে ফৌজদারি ও দেওয়ানি আদালতে মোট 35,000 মামলা বিচারাধীন রয়েছে। সময় সংবাদ, নাটোর। 2024 সালে প্রায় 3,500 ভাতাভোগীর জুন থেকে অগাস্ট পর্যন্ত 3 মাসের মা ও শিশু ভাতার প্রায় 88 লাখ টাকা মোবাইল নম্বর পরিবর্তন করে তুলে নিয়েছে একটি হ্যাকার চক্র। হতদরিদ্র গর্ভবতী নারীরা প্রতি মাসে মা ও শিশুর সরকারি ভাতা পান 850 টাকা। মহিলা অধিদপ্তর 3 বছর ধরে এই ভাতার টাকা দেওয়ার কথা থাকলেও নিয়মিত ভাতার টাকা পান না বেশিরভাগ নারী। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকের প্রতিবেদনে। রাজশাহীর বাগমারা উপজেলার ঝিনা গ্রামের সামিরা খাতুন স্বামী কাঠমিস্ত্রির কাজ করায় কোনো মতে টেনে টুনে চলে সংসার। তাই অসহায় ও দুস্থ গর্ভবতী নারীদের জন্য মা ও শিশুর সরকারি ভাতার জন্য আবেদন করেন তিনি। 2.5 বছর ধরে মাসে 850 টাকা করে সরকারি ভাতার টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পান তিনি। কিন্তু 2024 সালের জুন থেকে আগস্ট এই 3 মাসে শুধু বাগমারা উপজেলায় 1467 জন ভাতাভোগীর মোবাইল নম্বর পরিবর্তন করে টাকা হাতিয়ে নেয় একটি হ্যাকার চক্র। বাকি 8 উপজেলায় 2000-এর অধিক ভাতাভোগীর টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। জেলায় 3 মাসে 88,40,000 টাকা তুলে নিয়েছে চক্রটি। 3 বছরে ভাতা পাবার কথা থাকলেও নিয়মিত ভাতা পান না বলে অভিযোগ অধিকাংশ নারীর। 2.5 বছর থেকেই পাওয়া যাচ্ছে, মাঝখানে কিছু 6 মাস বন্ধ ছিল, অন্যকে ব্যাগ তুলে লেখাচ্ছে। ভাতার জন্য আবেদন করার পর 4 বার পাওয়া গেছে টাকা কি করেছে আমরা বলতে পারবো না। বাচ্চার মা একটু পুষ্টিকর খাবার খাবে, ডিম দুধ, কিন্তু টাকাটা পাচ্ছে না। বিষয়টি স্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানান বাগমারা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। আর মহিলা অধিদপ্তরের উপপরিচালক জানান, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকাগুলো যেহেতু তুলে নিয়েছেন হ্যাকাররা, সেই জন্য সুবিধাভোগীরা টাকা পায়নি। এ বিষয়ে চলতি বছরের 5 মে একটি মামলা করেছে সংস্থাটির দায়িত্বশীলরা। প্রাথমিক ধারণা থেকে আমার মনে হয়েছে যে এটা হ্যাকারদের কাজ। অ্যাকাউন্ট থেকে এরা নাম্বারটা চেঞ্জ করে তারা টাকাটা তুলে নিচ্ছে। আমার অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে, এটা তো আসলে বিকাশের অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিং, যার কারণে ওইখান থেকে তো টাকা আর ফেরত নেওয়া কোনো রকমভাবেই সম্ভব হচ্ছে না। এদিকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। হ্যাকারদের বিরুদ্ধে আমরা সোচ্চার রয়েছি এবং এই হ্যাকার যারা অপরাধী তারা সে যেই হোক না কেন আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতেছি। সাইবার ট্রাইব্যুনালে করা মামলাটি বর্তমানে তদন্ত করছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। সপ্তাহখানেক আগে 4 জন হ্যাকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলায় সরকারি ভাতাভোগীর সংখ্যা 7,000।
সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বিশ্বের সবচেয়ে পরিষ্কার বায়ুর শহর হিসেবে খ্যাতি পাওয়া রাজশাহী পরিণত হয়েছে দেশের সবচেয়ে দূষিত নগরীতে। বৃক্ষ নিধন, জলাশয় ভরাট আর বর্জ্য ব্যবস্থাপনায় অব্যবস্থার কারণে দিন দিন বাড়ছে বায়ু দূষণ। সুইজারল্যান্ড ভিত্তিক পরিবেশ সংস্থা আইকিউআর এর সর্বশেষ প্রতিবেদনে দেশের ৮ বিভাগীয় শহরের মধ্যে সবচেয়ে খারাপ বায়ুমান রেকর্ড হয়েছে রাজশাহীতে। আরও জানাচ্ছেন আলতাফ হুসাইন, ছবি তুলেছেন আব্দুস সালাম। পদ্মাপাড়ের সবুজ রাজশাহী, যেখানে একসময় নির্মল বাতাসে প্রাণ ভরে শ্বাস নিতেন নগরবাসী। বিশ্বের সবচেয়ে পরিষ্কার বায়ুর শহর হিসেবে পেয়েছিল আন্তর্জাতিক স্বীকৃতি, কিন্তু আজ সেই শহর ধুলায় মোড়ানো, ধোঁয়ায় আচ্ছন্ন। শহরের প্রধান সড়কে যানবাহনের কালো ধোঁয়া, ফ্লাইওভার ও ভবন নির্মাণের ধুলাবালি, সঙ্গে পুকুর ভরাট আর গাছ কাটার প্রতিযোগিতা। একদা পরিচ্ছন্ন এই রাজশাহী এখন দূষণের শীর্ষে। ধুলাবালুতে অনেক কষ্ট হয়, হাসি টাচি হচ্ছে, মানুষজন অসুবিধায় পড়ছে, ধুলাবালিতে নাক মুখ বন্ধ হচ্ছে। পুরো রাজশাহী শহরে ধুলাবালি, এদের কোনো প্রতিকার আমরা অতি সত্বর চাই। সুইজারল্যান্ড ভিত্তিক পরিবেশ পর্যবেক্ষণ সংস্থা আইকিউআর এর তথ্য মতে ২০ অক্টোবর সকালে রাজশাহীর বায়ুর সূচক ছিল ১৬৭, যা দেশের ৮ বিভাগীয় শহরের মধ্যে সবচেয়ে খারাপ। এই মাত্রার বায়ু অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত, যা শ্বাসযন্ত্র, হৃদরোগ, এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়ায়। সিটি কর্পোরেশন বলছে, নিয়মিত পানি ছিটানো ও বৃক্ষরোপণ কার্যক্রম চললেও পরিবেশ অধিদপ্তরের বায়ুর মান নির্মাণের একমাত্র যন্ত্রটি নষ্ট থাকায় পর্যবেক্ষণ ব্যাহত হচ্ছে। পরিবেশ অধিদপ্তরে এটি সরকারি প্রতিষ্ঠান, তাদের মেশিনটা যদি সচল থাকতো তাহলে আমরা হয়তো গাছপালা বা ধূলিকণার কারণগুলো কোথা থেকে আসছে সেইটা বের করে আমরা পদক্ষেপ নিতে সক্ষম হতাম। পরিবেশ অধিদপ্তর বলছে, প্রতি বছরই শীত মৌসুমে বায়ুর মান খারাপ হয়, তবে নির্মাণ কাজ শেষ হলে তা কিছুটা স্বাভাবিক হবে বলে আশা করছেন তারা। মেইনটেনেন্স করার পরে আমাদের যে লাইভ সার্ভারে রিয়েল টাইম এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, এটাও এখনো লাইভে আমাদের সার্ভারে আসতে পারেনি, এবং আমি আপনাকে জানালাম যে ঢাকা থেকে তথ্য নিয়ে আমি এই তথ্যটা আপনাদেরকে জানালাম। বিশেষজ্ঞদের মতে, পরিকল্পনাহীন দীর্ঘমেয়াদী নির্মাণ কাজ, বৃক্ষ নিধন ও জলাশয় ভরাট বন্ধ না হলে হারিয়ে যাবে সবুজ শহর খ্যাতিও। শহরের অব্যাহত নির্মাণযজ্ঞে হারিয়ে যাচ্ছে গাছপালা আর খোলা জলাশয়ে। নগরীর সৌন্দর্য বাড়লেও নিঃশেষ হচ্ছে প্রাণের নিঃশ্বাস। অন্যদিকে বর্জ্য ব্যবস্থাপনা আর অপরিকল্পিত নগরায়ন ধীরে ধীরে রাজশাহীর জন্য হয়ে উঠছে বড় হুমকি। আলতাফ হোসাইন, সময় সংবাদ, রাজশাহী। সিরাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের এইচআইভি সেন্টারের তথ্যমতে জেলায় 255 জন পজিটিভ রোগী আছে, যার মধ্যে অধিকাংশই ইনজেকটিভ ড্রাগ ব্যবহারকারী। আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধের পাশাপাশি কাউন্সেলিং করা হচ্ছে। আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, ড্রাগের ব্যবহার কমাতে নিয়মিত অভিযানের পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। রিঙ্কু কুন্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। সিরাজগঞ্জে হঠাৎ করে বৃদ্ধি পাচ্ছে এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা। উদ্বেগজনক হারে এই সংখ্যা বৃদ্ধি পায় শঙ্কায় জেলার স্বাস্থ্য বিভাগ। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের এইচআইভি পজিটিভদের চিকিৎসা কেন্দ্র এআরটি সেন্টারের তথ্যমতে জেলায় এইচআইভি পজিটিভের সংখ্যা 255 জন। এর মধ্যে বেশিরভাগই ইনজেকটিভ ড্রাগ ব্যবহারকারী। অনেকে বুঝে আবার অনেকে না বুঝে নেশা জাতীয় এসব ইনজেকশন গ্রহণের সুই বা সিরিঞ্জ একে অপরের সঙ্গে শেয়ার করছে। এতে দ্রুত এইডস এর ভাইরাস একজন থেকে অন্যজনে ছড়িয়ে পড়ছে। তবে আক্রান্তরা এআরটি সেন্টার থেকে নিয়মিত বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা পেয়ে অনেকটাই ভালো আছে বলে জানায়। সবাই টাকা মিলায়া একটা দুইটা ওষুধ নিতাম, নিয়ে ও 4-5 জন আমরা দিতাম এক সুই দিয়েই। 21 সালে এইচআইভি ধরা পড়ার পরে আমার এই জায়গা থেকে সিরাজগঞ্জ সদর হাসপাতাল থেকে আমাকে ওষুধ দেয়, বিনামূল্যে পরামর্শ দেয়। সংশ্লিষ্টরা বলছে, সমাজের নিম্ন আয়ের বেশিরভাগ মানুষই ইনজেকটিভ ড্রাগ শেয়ারিং করে ব্যবহার করছে। এতে তাদের মধ্যে বেশি এইচআইভি পজিটিভ পাওয়া যাচ্ছে। আক্রান্তদের চিকিৎসা সেবার পাশাপাশি তাদের মনোবল বাড়াতে কাউন্সেলিং করা হচ্ছে। একটা সুই 5 জন ভাগাভাগি করে নিচ্ছে, সেক্ষেত্রে এইচআইভি শনাক্ত হয়ে বেড়ে যায়, কারণ তাদের একটাই অজ্ঞতা, তারা তো কেউ শিক্ষিত নয়, তারা জানে না, বোঝে না। সব পরীক্ষা বিনামূল্যে করা হয়, ভাইরাল লোড দেখা হয় এবং ট্রিটমেন্টও বিনামূল্যে দেওয়া হয়। এখানে আমাদের একজন কাউন্সিলর আছে,
সে মানসিক এবং সব ধরনের কাউন্সেলিং করে থাকে। অবৈধ নেশাজাতীয় ইনজেকশন বিপণনের সঙ্গে জড়িতদের আটকে নিয়মিত অভিযানের পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা জানায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমরা নিয়মিত কোনো তথ্য পেলেই আমরা ওখানে যাচ্ছি, অভিযান পরিচালনা করছি এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা আছে সেগুলো আমরা গ্রহণ করছি। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য মতে গত 2 বছরে বিভিন্ন অভিযানে প্রায় 1900 অ্যাম্পল ইনজেক্টিভ ড্রাগ জব্দ করা হয়েছে। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ আলিশা। শরৎ শেষে প্রকৃতিতে নেমেছে হেমন্ত। সকালে মৃদু কুয়াশা, কোমল রোদ, ঘাসে জমে থাকা শিশির বিন্দু আর খেজুর গাছে ব্যস্ত গাছিরা। বরেন্দ্র জনপদের মাঠে মাঠে এখন রঙিন রূপে ধরা দিয়েছে হেমন্তের প্রকৃতি। বিশিষ্টজনরা বলছেন হেমন্তের এই রূপশোভা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রয়োজন সরকারি উদ্যোগ। এমআর রকি রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। ভোরের কুয়াশা, শিশিরে ভেজা ধানক্ষেত আর ফসলের বুক চিরে সোনালী সকালে সূর্যোদয়, সব মিলে হেমন্ত যেন বরেন্দ্রর গ্রামীণ জীবনে এক অনন্য আবেশ ছড়িয়ে দিচ্ছে। প্রতি বছর কৃষি নির্ভর এই জনপদের গ্রামগঞ্জে হেমন্ত শেষে ঘটা করে অনুষ্ঠিত হয় নবান্ন উৎসব, যেখানে পিঠা উৎসব, নাচে গানে মেতে ওঠেন গ্রামীণ মানুষ। চাষিরা প্রহর গুনছেন সেই নবান্নের আনন্দ ঘন সময়ের। আমাকে নতুন ধান আর 15-20-এর মধ্যে কাটবো আমরা। আল্লাহ দেশে ধান হয়ে গেছে, এই ধান তোলার পর আবার অন্য খেতারা করব। এদিকে গাছে গাছে ব্যস্ততা বেড়েছে রস সংগ্রহকারীদের। খেজুর গাছের মাথায় ধারালো কাঁচি হাতে গাছিরা চালাচ্ছেন রস নামানোর শেষ পরিচর্যা। গত বছর এরম টাইমে আমার গাছ ঝোড়া চাষা শেষ, আমরা আগুরে আইছিলাম। এই বছর নাম লাগা গেল বৃষ্টির কারণে। যদি আবহাওয়া ভালো থাকে তাহলে ধরেন কিছুটা পয়সা মালিকের হবে। বাংলার এই ঋতু পরিবর্তনের সৌন্দর্য এখন অনেকটাই হারিয়ে যাচ্ছে জানিয়ে বিশিষ্টজনরা বলছেন তরুণ প্রজন্মকে এই ঐতিহ্যের সঙ্গে যুক্ত রাখতে সরকারি উদ্যোগের প্রয়োজন। আর ঋতুর রূপ বৈচিত্র্য তুলে ধরতে নানা সংকটের কথা বলছেন জেলা শিল্প কর্মকর্তা। আমাদের ঋতু বৈচিত্র্য বাঙালির শিকড় এবং ঐতিহ্য, আমরা এটাকে নিয়েই তো আমরা বাঙালি হিসেবে দাবি করতে পারি। এই যে ঋতুর এগুলো যেন উৎসবের মতো হয় মানুষের জীবনে এবং আমরা সেভাবে যেন মানুষের কাছে পৌঁছাইতে পারি, সেই প্রচেষ্টা আমাদের অবশ্যই থাকবে। আশ্বিন মাসের শেষ সপ্তাহে হেমন্তের আগমন, যা অগ্রহায়ণের মাঝামাঝি পর্যন্ত বিরাজ করে প্রকৃতিতে। নভেম্বরের মাঝামাঝিতে বরেন্দ্র অঞ্চলের এসব ধান কেটে তোলা হবে। ফসল তোলার এই উৎসব আর হেমন্তের রঙে রাঙা প্রকৃতি একসাথে মিশে এই অঞ্চলের মানুষের প্রাণে জাগায় নব উদ্দীপনা। নওগাঁর নলগাড়া বিল থেকে এমআর রকি, সময় সংবাদ। এদিকে শীতের আগমনী বার্তায় মুগ্ধতা আরও বাড়িয়েছে নানা রঙের বাহারি সব ফুল। কুয়াশার চাদর ভেদ করে খুব ভোরে সেই ফুলের পসরা সাজিয়ে বসেছেন ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালির ফুলের চাষিরা। বিস্তারিত জানাতে গদখালি ফুল বাজারে আছেন সহকর্মী জুয়েল মৃধা। সরাসরি যাচ্ছি তার কাছে। আজ খুব ভোর থেকে কুয়াশার চাদর ভেদ করে গদখালির ফুল চাষিরা এই গদখালি ফুলের বাজারে ফুল নিয়ে এসেছেন। মৌসুমের শুরুতে আজ ফুলের বাজার বেশ চড়া এবং আমরা কথা বলেছি চাষিদের সাথে, তারা আমাদের জানিয়ে এই মৌসুম শুরু থেকেই তারা ফুলের বেশ দাম পাচ্ছেন এবং আজকে বাজারে গোলাপ ফুল বিক্রি হয়েছে 3 থেকে 5 টাকা প্রতি পিস এবং জারবেরা ফুল বিক্রি হয়েছে 14 থেকে টাকা দরে এবং গাঁদা ফুল যেটা আছে এইটা বিক্রি হচ্ছে প্রতি 300 থেকে 600 টাকা দরে। চাষিরা আমাদেরকে জানিয়েছেন যে ফুলের বেশ চাহিদা রয়েছে মৌসুমের শুরুতে, কারণ এবছর যে টানা 3 মাসের যে একটা বর্ষণ হয়েছে, এই বর্ষণের কারণে অধিকাংশ ফুল ক্ষেতেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং ফুলের যোগান কিছুটা কম, যে কারণে চাহিদার সাথে যোগানের ফারাক থাকার কারণে এবছর মৌসুমের শুরুতে ফুলের বেশ ভালো দাম পাচ্ছেন তারা। চাষিরা আমাদেরকে জানিয়েছেন অন্যান্য বছর এই সময় আসলে প্রতি পিস গোলাপ 50 পয়সা থেকে 1 টাকা দরে বিক্রি হয়েছে। অন্যান্য ফুলও এরকম খুব কম দামে বিক্রি হতো, সেই তুলনায় এবারের বাজারের অবস্থা বেশ ভালো। তারা আশা করছেন যে এবার বাজার এরকম থাকবে এবং আস্তে আস্তে যত দিন সামনে যাবে বাজার আরো বাড়বে, কারণ অনুষ্ঠানকে ঘিরে এই অঞ্চলের ফুল বেচা কেনা হয়। সামনে রয়েছে ইংরেজি নববর্ষ 21শে ফেব্রুয়ারি
ভালোবাসা দিবস, বসন্ত দিবস, এইসব দিবসের কারণে ফুলের একটা প্রচন্ড চাহিদা থাকবে এবং এই চাহিদায় কিন্তু ফুলের বেশ ভালো দাম পাবেন তারা, এবং তারা আশা করছেন যে এবছর যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি কিন্তু তারা পুষিয়ে নিতে পারবেন এবং তাদের যে আগামীর যে বাজার তাতে তারা আশায় বুক বেঁধেছেন। যশোর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। যশোরের গদখালি ফুলের বাজার থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী জুয়েল মৃধা। আগাম আলু চাষিদের লক্ষ্য করে এবারও সক্রিয় জয়পুরহাটের অসাধু বীজ আলু ব্যবসায়ীরা। তারা নিম্নমানের আলু উন্নত জাত বলে প্রতারণার ফাঁদে ফেলছেন বলে অভিযোগ করছেন ভুক্তভোগীরা। প্রকাশ্যে বেচাকেনা হচ্ছে অনুমোদনহীন বীজ আলু। তারপরও জনবল সংকটের দোহাই দিয়ে নীরব থাকছে জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা। যদিও প্রত্যয়ন ট্যাগ ছাড়া বীজ না কেনার পরামর্শ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। বিস্তারিত শহীদুল ইসলাম সবুজের প্রতিবেদনে। জয়পুরহাট সদর উপজেলার ধুলাতর এলাকায় সিমেন্টের দোকানে আগাম আলুর বীজ বিক্রি করছেন ব্যবসায়ী ইব্রাহিম হোসেন। বীজগুলো তিনি ঠাকুরগাঁয়ের দেবীগঞ্জ এলাকা থেকে এনে ব্রাকের বীজ হিসেবে চালিয়ে দিচ্ছেন। একইভাবে আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ চারমাথা এলাকায় ওয়ার্কশপের দোকানে খাবার আলু বীজ হিসেবে বিক্রি করছেন ফরিয়া ব্যবসায়ী মিলন হোসেন। জেলার অনেক গ্রামেই বীজ প্রত্যয়ন এজেন্সির ট্যাগ কিংবা কোনো কোম্পানির সিল ছাড়াই যত্রতত্র বিক্রি হচ্ছে আলুর বীজ। মৌসুমী ব্যবসায়ীরা বলছেন প্রতি বছরই অক্টোবর মাস জুড়ে এভাবেই বীজ বিক্রি করে থাকেন। তবে চাষিদের দাবি নিম্নমানের বীজ কিনে ঠকছেন তারা। আর নিবন্ধিত বীজ বিক্রেতারা বলছেন অসাধু ব্যবসায়ীদের প্রতারণার দায় এসে পড়ছে তাদের উপর। আমি মূলত ওয়ার্কশপ গ্রিলের কাজ করি, বীজের ব্যবসা করি। ঠাকুরগাঁ থেকে দেবীগঞ্জ থেকে আলু কিনে আনি, বেচা কিনা করি। ব্যারাক অফিসেতে আলুটা আমি নিয়ে আসি, আলুটা ছোটের বস্তাত নিয়ে আসি। ছোটের বস্তাত আনার পর দেখছি যে আলুটা ঘামে যাচ্ছে, এই জন্য আমি এই সুসের বস্তাত আমি আলুটা পাল্টে নিয়েছি। এটা হচ্ছে আমরা দেবীগঞ্জের আলু বিক্রি করি, কোনো সিল টিল লাগানা, পর্যায়ক্রমে বেচা কিনা করা। এ বিষয়ে জেলা ক্যাব কর্মকর্তারা জানান আলু বীজ নিয়ে একটি সিন্ডিকেট চক্র সক্রিয় থাকলেও মাঠ পর্যায়ে নেই সরকারের কোনো নজরদারি। ওরা বলতেছে বীজ ভালো, এখন কি হবে না হবে উপর আল্লাহ ভালো জানে। এই গাঁওয়াত কোনো সিলটিল না, কোনো রসিদও দেয় নাই। এই সমস্ত দোকানে আলুর বীজ নিয়ে আমরা যে এইবারে ভবিষ্যতে কি করব আর কি দিশে হারায় পড়ব সেটা তো আমরা বলতেই পারতেছি না। কৃষি অফিসের এরা কোনো বীজের ব্যাপারে কোনো প্রকারের ভালো মন্দর কোনো প্রকারের কোনো দায় দায়িত্ব এদের নেই। অনুমোদনহীন বীজ আলু প্রকাশ্যে বেচাকেনা হলেও জনবল সংকটের কারণে কোনো পদক্ষেপ নিতে পারছেন না বলে জানান জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা। তবে প্রত্যয়ন ট্যাগ ছাড়া বীজ না কেনার পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কোনো অবস্থাতেই খোলা ট্রাক বা উন্মুক্ত স্থান বা রাতের আধারে কোনো গুদাম ঘরের থেকে, কোল্ড স্টোরেজ থেকে আলু সংগ্রহ করে বীজ হিসেবে লাগাবেন না। ভালো ফসল পাইতে হলে মানসম্মত বীজ ব্যবহার করতে হবে। কৃষক ভাইদের পরামর্শ দেওয়া হচ্ছে যাতে আপনারা নিম্নমানের ভেজাল বীজ না কেনেন। সরকারি বিডিসি থেকে আপনারা বীজ কিছুটা সংগ্রহ করতে পারবেন, প্রাইভেট ফার্ম থেকে কিছুটা সংগ্রহ করতে পারবেন। জেলায় এবছর ৩৮,০০০ হেক্টর জমিতে আলু রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৮ থেকে ৯,০০০ হেক্টর জমিতে আগাম জাতের আলু রোপণ করা হবে। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। ছত্রাক, মাজরা পোকা ও ব্লাস্ট সহ নানা রোগে ক্ষতির মুখে পড়েছে নওগাঁর রোপা আমনের ক্ষেত। দিশেহারা চাষিরা কীটনাশক ব্যবহার করেও পাচ্ছেন না সুফল। কৃষি বিভাগ বলছে এবার অধিক বৃষ্টি ও পরে প্রখর রোদের কারণে এমন প্রভাব পড়েছে কৃষিতে। উদ্বিগ্ন চাষিদের পরামর্শ দিচ্ছেন তারা। রকিবুল ইসলামের ছবিতে এমআর রকের রিপোর্ট। দূর থেকে দেখলে মনে হবে পেকে গেছে ধান, কাছে গেলে দেখা যায় হলুদ হয়ে শুকিয়ে গেছে গাছ, শীষগুলো ফাঁকা, গোড়ায় পচন ধরেছে, পাতায় ছত্রাকের দাগ। এভাবেই নওগাঁর মাঠে নষ্ট হয়ে যাচ্ছে রোপা আমন ধান। ধানের ক্ষেতে ছত্রাক, মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা, ব্লাস্ট সহ নানা রোগবালায় দিশেহারা চাষিরা। জেলা সদর ছাড়াও মহাদেবপুর, মান্দা, আত্রাই, নিয়ামতপুর, পোরশা, পত্নীতলা, রানীনগর উপজেলার প্রায় সব জায়গায় দেখা দিয়েছে একই চিত্র। আর মাত্র 15 দিন পর ধান কেটে ঘরে তোলার কথা ছিল। এর আগেই মাঠে শুরু হয়েছে ফলন বিপর্যয়। চাষিরা বলছেন বিভিন্ন কোম্পানির কীটনাশক ব্যবহার করেও কাজ হচ্ছে না। 7 বার ওষুধ দিয়ে পানি হচ্ছে আর ধান নয় কি হচ্ছে, ধানে এইরকম পাতা ফসকা পরে নষ্ট হয়ে যাচ্ছে। এই কীটনাশক ভালো না হলে ধানও উঠবে না,
মরে যাচ্ছে, পোকা লাগছে, বিভিন্ন ধরনের পোকা। কৃষি বিভাগ বলছে অধিক বৃষ্টি আর পরের প্রখর রোদ এবারের আমন মৌসুমে আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তন ঘটেছে, ফলে বাড়ছে রোগবালাইয়ের প্রভাব। টেম্পারেচার প্রাদুর্ভাবটা একটু বেশি থাকাতে একটু বেশি মনে হচ্ছে। এই বিষয়ে আমাদের কৃষি বিভাগ অর্থাৎ উপজেলা কৃষি অফিস থেকে বিভিন্ন ধরনের কার্যক্রম চালাচ্ছে বিধি মোতাবেক, সরকারি বিধি মোতাবেক, এবং স্বাভাবিকভাবে আমাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তা তারা মাঠ পর্যায়ে রয়েছে। চলতি মৌসুমে জেলায় 1,94,000 হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 10 লাখ মেট্রিক টন ধান। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। নির্বাচন সামনে রেখে 84 আসনে প্রার্থী ঘোষণা করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। মঙ্গলবার বিকেলে রাজধানীর মগবাজার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রার্থীদের পরিচয় তুলে ধরেন দলের চেয়ারম্যান অলি আহমেদ। তিনি বলেন, প্রার্থীদের মনোনয়নের বিষয়ে দলের মহাসচিবের নেতৃত্বে 7 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে আলোচনার মাধ্যমে প্রার্থী বণ্টন করবে। বাংলাদেশের বিরুদ্ধে ভারত সরকার অবস্থান নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, হাসিনাকে আশ্রয় দিয়ে তারা এর প্রমাণ দিয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার সঠিক বিচার নিশ্চিতের আহ্বান জানান অলি আহমেদ। আমাদের দলের থেকে মহাসচিবের নেতৃত্বে 7 জনের একটা কমিটি করে দেওয়া হয়েছে, যারা বিএনপির সাথে কথা বলে কারা মনোনয়ন পাবে না এই বিষয়টা চূড়ান্ত করবে। বিএনপি যেখানে ভালো প্রার্থী থাকবে সেখানে অবশ্যই বিএনপি পাবে, আমাদেরকে দেওয়ার কোনো কারণ নেই। ভারত সরকার বাংলাদেশের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছে, এটা আমরা কখনো বরদাস্ত করব না। চুপ্পুকে সরাইতে হবে, কারণ মাথা রেখে দেহকে কখনো অবশ করা যাবে না। রংপুরে জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে সংবাদ সম্মেলন করেছে মহানগর জামায়াতে ইসলামী। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর শাপলা চত্বরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, জুলাইয়ে জাতীয় সনদের ভিত্তিকে মজবুত করতে গণভোট জরুরি। আইনি ভিত্তি না পেলে জুলাই সনদের কোনো সুফল পাওয়া যাবে না বলে মন্তব্য করেন তিনি। একটি চক্র অনলাইন জুয়া ও ডিজিটাল মাধ্যমে প্রতারণার ফাঁদ পেতে বসেছে বলে সতর্ক করেছেন টেলিকম খাতের নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি চেয়ারম্যান। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে অনলাইনে জুয়া প্রতিরোধে করণীয় শীর্ষক এক আলোচনায় তিনি একথা বলেন। সাম্প্রতিক সময়ে অনলাইনে মোবাইল অ্যাপ সহ সামাজিক যোগাযোগ মাধ্যম জুয়ার কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় সচেতনতামূলক এই আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় জানানো হয়, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে তথ্যের সমন্বয়হীনতায় মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট তৈরি ও মোবাইল সিম বিক্রির ক্ষেত্রে গ্রাহক পর্যায়ে বড় ধরনের অনিয়ম হচ্ছে, যা অনলাইন জুয়াকে সহজ করে দিচ্ছে বলে আলোচনায় উঠে আসে। কিছু রেখেছে তাদেরকে সিম রেজিস্ট্রেশনে রি-রেজিস্ট্রেশনে বাধ্য করে। কনসার্নটা সিকিউরিটির ছিল, যে আমরা সিম যদি আইডেন্টিফাই করতে না পারি তাহলে আমাদের সিকিউরিটি জেনুইন কনসার্ন। এখন একটা মানুষের নামের এগেন্সে যখন 15টা সিম আমি অ্যালাউ করেছি, তখন 15টা সিম একজন ক্রিমিনালের কালেক্ট করতে একটা এনআইডি যথেষ্ট। আমি যদি এই সিম একটা করে ফেলি, ও তখন 15টা এনআইডির এগেন্সটে করবে, বাট দ্য সেম থিং উইল কন্টিনিউ। তাহলে এটা থেকে বাঁচতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে বাঁচতে গেলে অন্য সাইটগুলোও দেখতে হবে। এইখানেই কথা আসলো যে আমি যে এনআইডি ম্যাপিংয়ের কথা বললাম, স্মার্ট এনআইডি এবং আরএনআইডি, এই সিম্পলি ম্যাপিং করলে আমার অর্ধেক হয়ে যাচ্ছে। এই ম্যাপিং নাই দেখে আমার 30টা হয়ে আছে। ওয়াই ইউ আর নট ওয়ার্কিং অন দ্যাট? খাগড়াছড়িতে দেখা দিয়েছে নিউমোনিয়ার প্রকোপ। গত 20 দিনে জেলার 12 শিশুর মৃত্যু হয়েছে এ রোগে। প্রতিদিনই উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন রোগী। অবশ্য আতঙ্কিত না হয়ে শিশুদের বাড়তি যত্নের পরামর্শ চিকিৎসকদের। জিতেন বড়ুয়া পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ঋতু পরিবর্তন ও আবহাওয়ার তারতম্যের কারণে খাগড়াছড়িতে দিনে গরম আর রাতে শীত অনুভূত হচ্ছে। এতে বেড়েছে আবহাওয়া পরিবর্তনজনিত রোগীর সংখ্যা। ঠান্ডাজনিত বিভিন্ন রোগ, শ্বাসকষ্ট, জ্বর, ঠান্ডা ছাড়াও নিউমোনিয়া ও ডায়রিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা, যাদের বেশিরভাগের বয়স 6 থেকে 18 মাস। সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার 4 গুণ বেশি ভর্তি হওয়ায় হিমশিম অবস্থা কর্মরতদের। এছাড়া প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন কয়েকশো রোগী। হাসপাতালটির তথ্য মতে গত 20 দিনে শুধু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে 12 শিশুর মৃত্যু হয়েছে। আজকে 8 দিন আর এই জায়গায় ভর্তি হয়েছি 6 দিন ধরে। আর কি ঘুম আসছিল হঠাৎ করে, ঘুম থেকে উঠছে
জ্বর, একবার নিউমোনিয়া হয়েছিল, তারপর থেকে একটু গরম ঠান্ডা লাগলেই আর কি বুকের ভিতরে ওই শ্বাসকষ্টটা বেশি হয়। আমি এখানে আজকে 3 দিন যাব, আরো ডাক্তার বলতেছে কয়েকদিন থাকতে হবে, ঠান্ডা জ্বর। আতঙ্কিত না হয়ে শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। এবং প্রতিদিন গড়ে আমাদের দেখা যাচ্ছে শিশু রোগীদের সংখ্যা 150 থেকে 200 ক্রস করছে এবং বহির্বিভাগে আমাদের চিকিৎসক সংকটের কারণে দেখা যাচ্ছে আমাদের বিপুল পরিমাণ রোগীকে সেবা দিতে থেকে আমাদের হিমশিম খেতে হচ্ছে। এখানে আমরা চিকিৎসা ঠিকমতো দিচ্ছি, তারপরও এই মাস পর্যন্ত এখনো পর্যন্ত নিউমোনিয়া সংক্রান্ত রোগে 12 জন শিশু মারা গিয়েছে। খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে গত সপ্তাহে 1000-এরও বেশি শিশু বিভিন্ন রোগের চিকিৎসা নিয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। চাঁপাইনবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী। মঙ্গলবার দুপুরে জেলা প্রেস ক্লাব সংবাদ সম্মেলন করেন গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের কাজীগ্রাম এলাকার মমিনুল ইসলাম। জানান 20 অক্টোবর রাতে তার মুদি দোকানে হামলা চালায় সালিম সওদাগর ও তার সহযোগীরা। মমিনুলের দাবি, এ সময় প্রায় 7 লাখ টাকার সম্পদ লুট করে নেয় তারা। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা দায়ের করা হলেও পুলিশের বিরুদ্ধে হয়রানি ও পক্ষপাতিত্বের অভিযোগ জানান মমিনুল। গাইবান্ধায় 80 বছরের বৃদ্ধাকে ধর্ষণের ঘটনা ও খুনের অপরাধ বৃদ্ধির প্রতিবাদে আলাদা দুটি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা শহরের রেল গেটে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও ডিবি রোডে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র আলাদাভাবে কর্মসূচি পালন করে। জেলায় খুন, ধর্ষণ, ছিনতাই, ডাকাতির ঘটনা বেড়েছে বলে অভিযোগ করেন বক্তারা। নারায়ণগঞ্জে এক শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে ট্রাফিক পুলিশের এক সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলামের আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার বিবরণে জানা যায়, সোমবার দুপুরে শিশুটি রাজধানীর কলাবাগান এলাকার একটি বাসার গৃহকর্মীর কাজ ছেড়ে কাউকে কিছু না জানিয়ে বের হয়ে যায়। ঢাকা সিটি কলেজের সামনে রাস্তায় ট্রাফিক পুলিশ সদস্য রুহুল আমিনের সঙ্গে শিশুটির দেখা হয়। রুহুল আমিন ওই শিশুটিকে ভুল বুঝিয়ে নারায়ণগঞ্জের রূপালী এলাকায় তার ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করে। চট্টগ্রাম বন্দরে 3টি কন্টেইনারে আসা 60,480 কেজি ঘন চিনি জব্দ করা হয়েছে। সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে এ চালান জব্দ করে। এসব পণ্যের শুল্কায়নযোগ্য মূল্য প্রায় 2 কোটি টাকা। কাস্টমস কর্তৃপক্ষ জানায়, চালানটি খালাসের জন্য চট্টগ্রামের সিটি গেটের গোল্ডেন কন্টেইনার ডিপোতে আনা হলে কন্টেইনারগুলোর খালাস কার্যক্রম স্থগিত করে কাস্টমস হাউস। ল্যাবের পরীক্ষাতে ওই পণ্য ঘন চিনি হিসেবে চিহ্নিত হয়। এটি মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। নোয়াখালীর হাতিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের সময় অভিযান চালিয়ে ট্রলার সহ 2 টন ইলিশ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। এ সময় আটক করা হয় 46 জন জেলেকে। সোমবার রাতে উপজেলা মৎস্য বিভাগ ও নৌ পুলিশের সহায়তায় ভাসানচর ও হাতিয়ার মাঝামাঝি স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় নৌ পুলিশের সহায়তায় 5টি ট্রলার ও আনুমানিক 2 টন ইলিশ মাছ জব্দ করা হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে বঞ্চিত রাখতে এই কূটনীতিকে প্রাধান্য দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চান, তবে পারমাণবিক অস্ত্রের অধিকার নয়। ইরানকে বিশ্বের 1 নম্বর সন্ত্রাস সমর্থক রাষ্ট্র আখ্যা দিয়ে দেশটিকে পারমাণবিক ক্ষমতা দিতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। এদিকে মার্কিন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী ইসরায়েলের হামলায় ধ্বংস হওয়া পারমাণবিক কেন্দ্রে নতুন করে নির্মাণ কাজ শুরু করেছে খামেনি প্রশাসন। ইরানের পারমাণবিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবে কিনা এমন সিদ্ধান্ত নেওয়ার অধিকার যুক্তরাষ্ট্রের নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনির এমন বক্তব্যের পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার জেরুজালেমের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, এটাই এখন যুক্তরাষ্ট্রের লক্ষ্য। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই লক্ষ্য অর্জনে সব ধরনের কূটনৈতিক পথ ব্যবহার করা হবে। এছাড়া হোয়াইট হাউসের এক কর্মকর্তা খামেনির বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনালে জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখনো ইরানের হাতে
পারমাণবিক অস্ত্র তুলে দেবেন না। একই সঙ্গে ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে তিনি যোগ করেন, ট্রাম্প প্রশাসন ইরানের জনগণের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতার হাত বাড়িয়ে রাখবে যদি দেশটির শীর্ষ নেতারা সন্ত্রাস ত্যাগ করে এবং ইসরায়েলের অস্তিত্বকে স্বীকার করে নেয়। এ সময় সন্ত্রাসের দিক দিয়ে ইরান বিশ্বের ১ নম্বর দেশ বলে আখ্যা দেন মার্কিন এই কর্মকর্তা। এর মধ্যে ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি স্যাটেলাইট চিত্রে ইরানের প্রাচীন সামরিক ঘাঁটির ভেতর নতুন ভবন নির্মাণের প্রমাণ পেয়েছে বলে দাবি করা হচ্ছে। গত বছর ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া সেই স্থাপনাটি একসময় পরমাণু অস্ত্র উন্নয়ন প্রকল্পের সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে তেহরানে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাশেম আল আরাজির বৈঠকে দুই দেশই সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতায় সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে মুসলিম বিশ্বের ঐক্য জোরদারের আহ্বান জানান দুই নেতা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের শাটডাউন তুলে নিতে ডেমোক্র্যাটদের অযৌক্তিক দাবির কাছে মাথা নত না করার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন রিপাবলিকানরা এই অচলাবস্থা কাটানোর যথাসাধ্য চেষ্টা করছে, কিন্তু ডেমোক্র্যাটদের কারণে এ প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। রয়টার্সের এক জরিপ অনুযায়ী যুক্তরাষ্ট্রের ৩ সপ্তাহের এই অচলাবস্থার পেছনে রিপাবলিকান নেতারাই বেশি দায়ী বলে মনে করছেন সাধারণ নাগরিকরা। অক্টোবরের প্রথম দিন থেকেই কার্যত বন্ধ যুক্তরাষ্ট্রের সব সরকারি কার্যক্রম। বাজেট অনুমোদন না হওয়ায় বিভিন্ন দফতরের প্রায় ৯ লাখ কর্মী এখন বেতনহীন বা ছুটিতে, অনেকে আবার কোনো পারিশ্রমিক ছাড়াই কাজ করছেন। বিশ্লেষকদের মতে চলমান অচল অবস্থা এখন পর্যন্ত দেশটির ইতিহাসে তৃতীয় দীর্ঘতম সরকারি শাটডাউন। স্থবির হচ্ছে প্রশাসনিক সেবা, এতে অনেক কর্মী পাচ্ছেন না বেতন ভাতা। মঙ্গলবার হোয়াইট হাউসে এক মধ্যাহ্ন ভোজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের এই অচলাবস্থার দোষ আবারও ডেমোক্র্যাটদের ওপর চাপান। তিনি কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, তার প্রশাসন কোনো অযৌক্তিক দাবির কাছে জিম্মি হবে না। শুরু থেকেই আমাদের বার্তা খুবই সহজ, আমরা তাদের এই উদ্ভট পরিকল্পনার সমর্থন করব না। সিনেটে সবসময় বাজেটের মেয়াদ বাড়ানোর জন্য ভোট দেয়া হয়। ডেমোক্রেটরা দেশ সুষ্ঠুভাবে পরিচালনায় বাধা তৈরি করতে চাইছে, কারণ আমরা সব দিক দিয়েই খুব ভালো করছি। অন্যদিকে রয়টার্সের এক জরিপে দেখা গেছে এই অচলাবস্থার জন্য ৫০% যুক্তরাষ্ট্রের নাগরিক রিপাবলিকান নেতৃত্বকেই দায়ী করছেন, যেখানে ৪৩% দোষ দিচ্ছেন ডেমোক্র্যাটদের। তবে আশ্চর্যের বিষয়, এই সংকটেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা ২% বেড়ে ৪২% দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন এটি মূলত রিপাবলিকান ঘাঁটিতে তার দৃঢ় সমর্থনের ফল। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের জোর প্রচেষ্টা সত্ত্বেও আগামী ১ দশকের মধ্যে বিরল খনিজ বাণিজ্যে চীনের আধিপত্য কমানো সম্ভব হবে না। আল জাজিরার এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে বৈশ্বিক খনির ৭০%, প্রক্রিয়াকরণের ৯০%ই চীনের নিয়ন্ত্রণে। যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মধ্যে বিরল খনিজ চুক্তির প্রতিক্রিয়ায় চীন জানিয়েছে, খনিজ সম্পদ সমৃদ্ধ দেশগুলোকে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল স্থিতিশীল রাখতে সক্রিয় ভূমিকা নিতে হবে। চীনের আধিপত্য কমাতে অস্ট্রেলিয়ার সঙ্গে প্রায় $৮.৫ বিলিয়ন বিরল খনিজ চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের এই চুক্তিকে চীনের বিরুদ্ধে কৌশলগতভাবে বড় বার্তা হিসেবে দেখছেন অনেকেই। এবার এই চুক্তি ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গৌ জিয়াকুন জানান, খনিজ সম্পদ সমৃদ্ধ দেশগুলো শিল্প ও সরবরাহ শৃঙ্খলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সক্রিয় ভূমিকা নেবে। এটাই বৈশ্বিক অর্থনীতির স্বাভাবিক পথ। চীনের এ বার্তায় কোনো শঙ্কা প্রকাশ পায়নি, বরং নিজেদের অর্থনৈতিক সামর্থ্যের উপর দৃঢ় বিশ্বাস স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী চীনের বিরল খনিজের ওপর নির্ভরতা কমাতে পশ্চিমা দেশগুলোর সময় লাগবে কমপক্ষে ১ দশক। কারণ চীন শুধু খনিই নয়, খনিজ প্রক্রিয়াকরণ, পরিশোধন ও ম্যাগনেট উৎপাদনের পুরো শৃঙ্খল নিয়ন্ত্রণ করে রেখেছে। প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্র বছরে প্রায় ১০,০০০ টন এবং ইউরোপ ২৫,০০০ টন বিরল খনিজ চুম্বক চীন থেকে আমদানি করে। এ চাহিদা আগামী দশকে আরও বহুগুণে বাড়বে বলে শঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য মতে অস্ট্রেলিয়ার মজুদ চীনের তুলনায় প্রায় 7 ভাগের 1 ভাগ। ফলে দেশটি এককভাবে চীনের প্রভাব কমাতে পারবে না। প্রতিবেদনে আরও জানানো হয়, ওয়াশিংটন ও তার মিত্রদের হাতে বিশ্বের 35 থেকে 40% খনিজ মজুদ থাকলেও প্রক্রিয়াকরণ সক্ষমতা মাত্র 10 থেকে 15%। এর মধ্যেই সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের রেয়ার আর্থ ম্যাগনেট রফতানি কমে গেছে প্রায় 29%। চীনের কঠোর রফতানি নিয়ন্ত্রণের পর টানা দ্বিতীয় মাসে এই পতন ঘটে। এই কারণেই গাড়ি, চিপস ও ইলেকট্রনিক্স শিল্পে সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমা দেশগুলোতে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। চাঁদের মাটিতে পাওয়া উল্কাপিণ্ডের অবশিষ্টাংশ নিয়ে নতুন যুগান্তকারী আবিষ্কার করেছে চীনের বিজ্ঞানীরা। দেশটির চাংই-6 মিশনে সংগ্রহ করা চাঁদের মাটির নমুনায় পাওয়া এসব ধ্বংসাবশেষ থেকে সৌরজগতের উপাদান বিন্যাস ও চাঁদের পানির উৎস সম্পর্কে নতুন সূত্র পেয়েছেন তারা। বলা হচ্ছে, চাঁদের নমুনায় পাওয়া গেছে পৃথিবীতে প্রায় বিলুপ্ত কার্বনেশিয়াস কনড্রাইট নামের এক বিরল উল্কাপিণ্ডের চিহ্ন। এই উল্কাগুলোকেই বলা হয় সৌরজগতের বার্তাবাহক, যাদের গঠন জানান দেয় গ্রহ নক্ষত্র কিভাবে তৈরি হয়েছিল। গুয়াংঝু ইনস্টিটিউট অফ জিওকেমিস্ট্রির অধ্যাপক সু ইগাংয়ের নেতৃত্বে গবেষক দল 2 গ্রাম নমুনা বিশ্লেষণ করে শনাক্ত করেছেন এই উল্কাগুলো বাইরের সৌরজগৎ থেকে এসেছে বলেও জানায় তারা। কুয়েতে বেড়েই চলেছে স্বর্ণের দাম। একসময় মূল্যবৃদ্ধি ওঠানামা করত ফিলস বা পয়সায়, এখন ওঠানামা করে দিনারে। দাম বাড়ায় কমছে ক্রেতার আগ্রহ, এতে অনিশ্চয়তায় পড়েছেন ব্যবসায়ীরা। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্ট। বিশ্ববাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে কুয়েতের বাজারেও। গত কয়েক মাসে দেশটিতে স্বর্ণের দাম হু হু করে বাড়ছে। কয়েক মাসের ব্যবধানে কুয়েতের বাজারে স্বর্ণের প্রতি গ্রামের দাম বেড়েছে 10 দিনারেরও বেশি। বর্তমানে 22 ক্যারেট 1 গ্রাম স্বর্ণের দাম 39 দিনারের বেশি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 16,000 টাকা। চলতি বছরের জুলাই মাসে কুয়েতে 22 ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের সর্বোচ্চ দাম ছিল 29 দিনার, আগস্টে 31 দিনার, সেপ্টেম্বরে 34 দিনার এবং অক্টোবর মাসে তা বেড়ে 39 দিনারে দাঁড়ায়। গত বছরের শেষের দিকে এই দাম ছিল 25 দিনার, যা বাংলাদেশি মুদ্রায় 10,000 টাকা। কয়েক মাসের ব্যবধানে ভরিতে স্বর্ণের দাম বেড়েছে প্রায় 70,000 টাকা, যা এ যাবৎকালের সর্বোচ্চ। কুয়েতে স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিনিয়ত পরিবর্তিত হতে থাকে। দেশটির প্রতিটি স্বর্ণের দোকানে সরকারের নির্ধারিত অনলাইন মূল্য তালিকা প্রদর্শিত করা বাধ্যতামূলক, যা প্রতি 3 মিনিট পর পর হালনাগাদ হয়। একসময় দাম পয়সায় ওঠানামা করলেও এখন তা পৌঁছেছে দিনারে। সারা বিশ্বে এখন যুদ্ধ চলছে এবং বিভিন্ন সমস্যায় জর্জরিত। মানুষজন এখন খাদ্যদ্রব্য এবং নিত্য প্রয়োজনীয় জরুরি পণ্য কিনতে হিমশিম খাচ্ছে। পরে বেশি প্রয়োজন হলে স্বর্ণ কিনে। আমি বলবো, মানুষের কাছে টাকা থাকলে জমিয়ে না রেখে স্বর্ণ কিনে রাখেন। মঙ্গলবার দুপুর নাগাদ কুয়েতে শুধুমাত্র 24 ক্যারেট স্বর্ণের ভরির দাম ছিল বাংলাদেশি মুদ্রায় 1,99,000 টাকা। একই সময় 22 ক্যারেট স্বর্ণের ভরি 1,83,000 টাকা, 21 ক্যারেট স্বর্ণের ভরি 1,75,000 টাকা। এর সঙ্গে যোগ হবে কারুশিল্পের মজুরি। কুয়েতে স্বর্ণ ক্রয়ে দিতে হয় না কোনো কর বা ট্যাক্স। কুয়েত থেকে মঈন সুমন, সময় সংবাদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে হারায় হতাশ সমর্থকরা। এই হারের জন্য মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্বকে কাঠগড়ায় তুলছেন তারা। রিশাদের মতো ইনফর্ম ক্রিকেটার থাকার পরও কেন তাকে সুপার ওভারে ব্যাটিংয়ে পাঠানো হলো না, এজন্য টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন ক্রিকেট বিশ্লেষকরা। ম্যাচের পর মিরপুরের হোম অফ ক্রিকেটে সমর্থকদের ভুয়া ভুয়া স্লোগান, অথচ রোমাঞ্চে ঠাসা ম্যাচটা বাংলাদেশ জিতলে চিত্রটা ভিন্ন হতে পারত। কিন্তু অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের প্রশ্নবিদ্ধ কিছু সিদ্ধান্ত আর মাঠে ক্রিকেটারদের সেরাটা দিতে না পারায় দিন শেষে হতাশ হয়ে ফিরতে হলো সমর্থকদের। জয়ের খুব কাছে গিয়েও এ হার তারা কোনোভাবেই মানতে পারছেন না। আর এ হারের জন্য সুপার ওভারে ব্যাটিং অর্ডার আর মিরাজের নেতৃত্বকে দুষছেন সমর্থকরা। কিন্তু আমরা যখন প্রথমে ফার্স্ট ইনিংসে ব্যাটিং করতে নামে, সে কিন্তু দুইটা ফ্রি হিট মিস করছে। সেটা কিন্তু সে কিন্তু সুপার ওভারের জন্য আসলে কখনোই না, সে কিন্তু
মানে আমার মনে হয় না যে সুপার ওভারের জন্য সে ফিট। এছাড়া আমরা আরও ভালো অপশন দেখতে পারতাম, রিশাদ ছিল। আসলে এটা অকল্পনীয় একটা ম্যাচ হারা আমাদের, যেহেতু একজন হার্টিটার উপরে ছিল রিশাদ ভাই, ওনাকে নামানো উচিত ছিল আমার মতে, কারণ উনি এখন ফর্মে আছে, ওনাকে নামানো উচিত ছিল, কিন্তু ওনাকে নামায় নাই। মানে এটা ম্যানেজমেন্টের দোষ দিব নাকি ক্যাপ্টেন্সির দোষ দিব? সুপার ওভারে একটা ক্যাচ মিস করছে, যদি ওই ক্যাচটা নিত তাহলে 2 রানে ওয়েস্ট ইন্ডিজ শেষ হয়ে যেত। কিন্তু ক্যাপ্টেন মানে কি করছে, উনি ইনিংসের শুরু থেকেই উনি বাজে একটা পারফরমেন্স করছে, যেটা আমরা সবাই দেখছি। এটা ইজি ম্যাচ ছিল, একটা নো পেয়েছিলাম, 2টা হোয়াইট পেয়েছিলাম, কিন্তু ওরা কাজে লাগাতে পারলো না। সৌম্য সরকার একটা নো বল পেয়েছিল, একটা হিট করা উচিত ছিল, কিন্তু আমি বলতে পারি ও প্লেয়ার ভিতরে পড়তেছে না। 12 বলে 45 রানের একটা ইনিংস খেলে গেল রাস্তে ফিনিশিং এ, ওরে না নামায় শান্তরে কেমনে নামানো হলো এটা আমাদের মাথায় নাই। রিশাদ ভাই কি এত লম্বা ছিল, টাইনা মারতে পারতো, সুমরে কেন উঠে এখানে? রিশাদের লম্বা ছিল না, ফর্মে ছিল, 14 বলে 29, আর কি করব? ক্যাপ্টেনজি অবশ্যই বাজে হয়েছে, এমনকি এমন পর্যায়ে যে সুপার ওভারে যাওয়ার পরে যে আমাদের মিরাজ কেসটা ছেড়ে দিল, সবাইকে হতাশ করে ফেললো। মুহূর্তে সুপার ওভার যখন হয়েছে তখন আশাবাদী ছিলাম যে আমাদের রিশাদের নামানো হবে। এই রিশাদের না নামানোর কারণে আজকে আমাদের এই হারের প্রধান কারণ হচ্ছে এটা। দলের এমন হারে হতাশ বাংলাদেশের সাবেক ক্রিকেটাররাও। সুপার ওভারে কেন রিশাদকে ব্যাটিংয়ে পাঠানো হলো না তুলেছেন সে প্রশ্ন। এই ম্যাচটা জিতলেই 1.5 বছর পর নিশ্চিত হতো ওয়ানডে সিরিজ জয়, কিন্তু এখন অপেক্ষা করতে হবে শেষ ম্যাচের জন্য। ম্যাচটা যে সহজ হচ্ছে না তা মানছেন সাবেকরাও। আমার কষ্ট লেগেছে এই ম্যাচটা, বাট আই ফেল্ট দেয়ার ওয়াজ এ লিটল বিট অফ রং প্ল্যানিং ইন দি ব্যাটিং অর্ডার যখন আমরা সুপার ওভারে গেলাম, বিকজ এটা আমার পার্সোনালি ভিউ, ওয়েন ইউ হ্যাভ সিন রিশাদ প্লেড এ সুপারলেটিভ নক অ্যান্ড হি বোল ওয়েল, সে তো টিউনড আপ হয়ে আছে, তো সেন্ড হিম ইন। নো বল করলো, হোয়াইট বল করলো, সুপার ওভারে অ্যাডভান্টেজ নেওয়া বলেন বা আমাদের সব কিছু মিলিয়ে একদম ওরা আমাদের হাতে তুলে দিয়েছিল, যেটা আমরা একদমই গ্রেপ করতে পারিনি। সিরিজের আগে কিন্তু বাংলাদেশ এগিয়েছিল, খাতা কলমে বলেন, উইকেটের জন্য বলেন, আমাদের পারফরমেন্স বলেন, তো ওই একটা জায়গায় কিন্তু এখন কিন্তু আপনার যদি বাংলাদেশের প্রেশার কাজ করবে, কারণ বাংলাদেশের মোমেন্টামটা কিন্তু ওরা নিয়েছে, ছিল বাংলাদেশের কাছে, ওদেরকে দিয়ে দিয়েছে। বৃহস্পতিবার সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। রংপুর ক্রিকেটের ভাগ্য বদলের প্রতিশ্রুতি দিলেন এই বিভাগ থেকে আসা নবনির্বাচিত পরিচালক হাসানুজ্জামান। ক্রিকেট গার্ডেনের পরিধি বাড়ানো সহ জাতীয় পর্যায় থেকে শুরু করে বয়স ভিত্তিকের ম্যাচ আয়োজন করাকে প্রধান লক্ষ্য বলে মনে করছেন এই বোর্ড কর্তা। সময় সংবাদে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। শাকিল মাহমুদের ছবিতে বিস্তারিত রেদওয়ান হিমেলের রিপোর্টে। ক্যালেন্ডারের পাতা বদলায় না রংপুর ক্রিকেটের ভাগ্য। স্থানীয়দের দীর্ঘশ্বাস বাড়ে রংপুর ক্রিকেট গার্ডেনকে দেখে। লোকাল ক্রিকেটাররা ক্রিকেট ছেড়ে অন্য পেশায় জড়াচ্ছেন, অথচ ঘরোয়া ক্রিকেটে রংপুরের জয়কার। কদিন আগেই টানা দ্বিতীয়বারের মতো NCL T20-র চ্যাম্পিয়ন আকবর আলীর দল। রংপুরের ক্রিকেটের যতটুকু অর্জন তাই ক্রিকেট গার্ডেনকে ঘিরেই। এই মাঠ থেকে গড়ে উঠেছে আন্তর্জাতিক মানের ক্রিকেটার, অথচ এখানে নজর নেই বিসিবির, নেই অনুশীলনের পর্যাপ্ত সুযোগ। সরজমিনে পরিদর্শন শেষে এবার সেই ধারা ভাঙার অঙ্গীকার দিলেন এই বিভাগ থেকে নবনির্বাচিত পরিচালক। বয়স ভিত্তিক অনেক লিগ করা যেতে পারে, যত লিগ হবে, আন্তঃজেলা ক্রিকেট যদি লিগ আমরা করি, সেখান থেকেও দেখা যাবে যে কম্পিটিশন হলে কিছু ভালো ভালো প্লেয়ার, এমন একটা পাইপলাইন যাতে তৈরি হয় যে রংপুর ডিভিশনের জন্য তারা খেলতে পারে, এবং রংপুর ডিভিশন পর্যায়ে খেলার এমন একটা খেলোয়াড় আমরা যাতে তৈরি করতে পারি, তারা জাতীয় টিমে ঢোকার একটা পাইপলাইন যাতে তৈরি হয়। হাসানুজ্জামানকে ঘিরে আশার আলো দেখছেন স্থানীয় খেলোয়াড় কিংবা সংগঠকরা। এই বিভাগের ক্রিকেটকে এগিয়ে নিতে তাদের দাবি নিয়মিত প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট আয়োজনের। উনি একদম ক্রিকেট প্রেমী লোক, সেটা বোঝাই যাচ্ছে। ওনার উদ্দেশ্য আসলে রংপুরের ক্রিকেট উন্নয়ন করার জন্যই হয়তো বা আসছেন। আশা করি উনি ভালো কিছু করবে। আমরা যেভাবে পাচ্ছি মাঠে আসতেছে, কথা বলতেছে, দেখতেছে এবং প্র্যাকটিস সম্পর্কে দেখতেছে ত্রুটিগুলো, এই যে আশা করি উনি আমাদের এইগুলো ফিল আপ করবে এবং এই মন মানসিকতা আছে। আমাদের রংপুরে অনেক প্লেয়ার আছে যারা সারা বছর প্র্যাকটিস করে, কিন্তু আসলে প্র্যাকটিস করে তো লাভ নাই, ম্যাচ খেললে তো তার ইমপ্রুভটা আসলে বোঝা যাবে। দেশের অন্যান্য জায়গার মতো রংপুর বিভাগেও বয়স ভিত্তিক বাছাইয়ে স্বজনপ্রীতির অভিযোগ ওঠে অহরহ। নবনির্বাচিত পরিচালক স্বচ্ছতা আনতে চান এই প্রক্রিয়াতেও। আমাদের যে কমিটিগুলো থাকবে, কমিটিগুলো যাতে তাদের স্বচ্ছতা থাকে, দায়বদ্ধতা থাকে, সেই ব্যাপারগুলো ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করব, যাতে এরকম স্বজনপ্রীতি বা
কাউকে এক্সট্রা কোনো প্রিভিলেজ বা বেনিফিট দেওয়া হোক। জাতীয় লিগের ভেন্যু হিসেবে স্বীকৃতি পাবার 25 বছরেও ভাগ্য বদলায়নি রংপুর ক্রিকেট গার্ডেনের। সময় সংবাদে নানান সময় এই সমস্যার কথা তুলে ধরা হলেও আসেনি সমাধান। নতুন পরিচালককে ঘিরে এবার সেই দৃশ্যপট বদলের প্রতীক্ষায় এই বিভাগের ক্রিকেট সংশ্লিষ্টরা। নাসির, শুভ, আরিফুল সহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অসংখ্য ক্রিকেটারের আতুরভূমি রংপুরের এই ক্রিকেট গার্ডেন। বৈষম্যহীন বাংলাদেশে যা একদিন গড়ে উঠবে প্রতিষ্ঠান হিসেবে, এটাই প্রত্যাশা সকলের। রংপুরের ক্রিকেট গার্ডেন থেকে রেদওয়ান হিমেল, সময় সংবাদ। এশিয়ান যুব গেমসের কাবাডিতে ইতিহাস গড়ল বাংলাদেশ নারী দল। শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো এই আসরে ব্রোঞ্জ জিতল তারা। এবার যুব এশিয়ান গেমসের নারী কাবাডিতে অংশ নিয়েছে মাত্র 5টি দল, সেখানে চতুর্থ হলেও পদক পাওয়ার সম্ভাবনা ছিল বাংলাদেশের। যদিও ইরান, ভারত ও থাইল্যান্ডের কাছে প্রথম ম্যাচ হেরেছিল বাংলাদেশের নারীরা, তবে চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়ায় লাল সবুজ প্রতিনিধিরা। বাহরাইনের ইসা স্পোর্টস সিটিতে লঙ্কানদের বিপক্ষে শুরু থেকে সমানে সমান লড়ে বাংলাদেশের মেয়েরা, তবে শেষ পর্যন্ত 47-40 ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ। ক্যারিয়ারের পড়ন্ত বেলাতে এসেও তুলনা চলছেই লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর মাঝে। সম্প্রতি রন হয়েছে বিশ্বকাপ বাছাইয়ের সর্বোচ্চ স্কোরার। অন্যদিকে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক এখন লিওনেল মেসি। চলতি বছরে গোল স্কোরিংয়ের ক্ষেত্রেও তারা প্রায় সমানে সমান, তবে গড় বিবেচনায় কিছুটা এগিয়ে রোনালদো। মেজর লিগ সকারে গিয়ে রীতিমতো বিপ্লব ঘটিয়েছেন লিওনেল মেসি। তার আগমনে শুধু ইন্টার মায়ামি নয়, পুরো লিগের প্রতিদ্বন্দ্বিতায় বেড়েছে বহুগুণে। চলতি বছর 47 ম্যাচ খেলে করেছেন 39 গোল। এর মধ্যে 37টি ফ্লোরিডার ক্লাবের হয়ে, বাকি 2টি করেছেন আর্জেন্টিনার জার্সি পরে। স্কোরিংয়ের ক্ষেত্রে লিও মেসির প্রতিভা অতুলনীয়, আর অ্যাসিস্টের ক্ষেত্রে তিনি পিকাসোর শিল্পকর্ম। ক্যারিয়ারে এখন পর্যন্ত তার 399টি সহায়তা। তার সান্নিধ্যে বদলে গেছে ইন্টার মায়ামি। শুধু মাঠের পারফরমেন্সে নয়, ম্যাচের বাইরেও তার লিডারশিপের সুফল ভোগ করছে দ্য হেরন্স। 38 বছর বয়সেও সামর্থ্য দিয়ে তিনি প্রমাণ করেছেন কেন তিনি বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার। অন্যদিকে আল নাসর আর পর্তুগালের হয়ে হাই লেভেলের এক মৌসুম কাটাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই বছরে 37 ম্যাচে তার পা থেকে এসেছে 33 গোল, যার মধ্যে 24টি সৌদি ক্লাবের হয়ে, বাকি 9টি পর্তুগালের জার্সিতে। জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচে জোড়া গোল করেছেন রন। মোট 41 গোল নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের সর্বোচ্চ গোল স্কোরারের তকমা এখন তার দখলে। 40 বছর বয়সেও তার এমন পারফরমেন্সের রহস্য ভেদ করতে পারছেন না কোনো বিশ্লেষক। তবে মোটামুটি এক বিষয়ে সবাই একমত, তার দুর্দান্ত ফিজিক্যাল কন্ডিশনের জন্যই সবার থেকে তিনি আলাদা। কঠোর নিয়ম মেনে চলা আর অধ্যবসায়ের সুফল পাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। যদিও তারা এখন ভিন্ন লিগে খেলছেন, তারপরও লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর মাঝে তুলনা চলে আসে। গেল এক যুগের বেশি সময় ধরে চলা এই চর্চা চাইলেই শেষ করা যায় না। চলতি মৌসুমে দুজনই দুর্দান্ত, তবে গোল স্কোরিংয়ের গড় বিবেচনায় লিওর চেয়ে এগিয়ে রন। সে যাই হোক, ক্যারিয়ারের শেষ বেলায় এসেও তাদের দুজনই যে অনন্য তা অস্বীকার করার কোনো উপায় নেই। সম্প্রতি রোনালদো অর্জন করেছেন বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ স্কোরারের সম্মান, আর লিওনেল মেসির দখলে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ অ্যাসিস্টের তকমা। এর থেকেই বোঝা যায় কেন তারা অন্য সবার চেয়ে আলাদা, কেন তাদের ক্ষেত্রে সবাই ব্যবহার করে ভিন গ্রহের ফুটবলারের তকমা। সত্যিকার অর্থেই তারা কিংবদন্তি, যারা শাসন করছেন ফুটবল বিশ্ব। এস এম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচন গ্রহণযোগ্য করতে সরকারকে এখনই তত্ত্বাবধায়কের মতো নিরপেক্ষ হতে হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি। প্রশাসন থেকে ফ্যাসিস্টের দোসরদের অপসারণ দাবি। সরকারি 4 ব্যাংকে খেলাপি ঋণ 1.5 লাখ কোটি টাকা। সম্পদ মূল্যায়নে মাঠে নামছে সরকার। চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক সরকারকেই নিতে হবে, জানালেন অর্থ উপদেষ্টা। এবং চিত্রনায়ক সালমান শাহর অপমৃত্যু এখন হত্যা মামলা। সাবেক স্ত্রী সামিরা, খলনায়ক ডন, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ আসামি 11। 7 ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ। এই ছিল ভোরের সময়। এই পর্যায়ে সকালের সময় নিয়ে যুক্ত হবেন আলিশা ইসলাম। ধন্যবাদ আলিফ। সকালের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।